আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর আছেন। আমাদের আজকে পরিবেশ রসায়নের লেকচার 2। সবাই একটু কাইন্ডলি লাইভটায় তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। আমাদের কিন্তু স্যার ক্লাসটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ক্লাসটা কিন্তু শুরু হয়ে গেছে। আমি একটু ফ্রেমিংটা ঠিক করতে করতে আপনারা সবাই একটু জয়েন করে ফেলেন, ঠিক আছে? আমি ক্লাসটা ঠিক করতে করতে আপনারা সবাই জয়েন করে ফেলেন। আমাদের কিন্তু স্যার ক্লাসটা শুরু হয়ে গেছে, ঠিক আছে? সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? সাউন্ড ঠিক আছে কিনা এবং ক্যামেরা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানাই দিবা, ঠিক আছে? ওকে, ফ্রেমিং ঠিক আছে। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? সাউন্ড ঠিক আছে কিনা এবং ক্যামেরা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানাই দিবা। সব ঠিক আছে, আমরা শুরু করে দিই। সব ঠিক আছে, আমরা শুরু করে দিই। ওকে, ঠিক আছে। সবাইকে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আজকে পরিবেশ রসায়নের লেকচার 2 এ স্বাগতম। আজকে আমাদের পরিবেশ রসায়নের লেকচার 2 এবং আমাদের আজকের ক্লাসে আমাদের সবকিছু সৃজনশীল এবং অন্য যে টপিকগুলো বাকি ছিল আজকে শেষ হয়ে যাবে। আর আমাদের ইনশাল্লাহ আরেকটা ক্লাসে আমরা সুন্দর মতো এমসিকিউ গুলো সলভ করব। আমাদের পরিবেশ রসায়ন বলতে ইনশাল্লাহ কোনো সমস্যা আর থাকবে না। তো সবাইকে ক্লাস শুরু করার জন্য মানসিকভাবে শারীরিকভাবে রেডি হওয়ার জন্য আহ্বান করতেছি। এখন আমরা শুরু করে দিব। ক্যালকুলেটর নিয়ে আসছি, আজকে যেহেতু আমরা সিকিউ সলভ করব, তো চলেন আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, আমরা লাস্ট দিন আমাদের যে পরিবেশ রসায়নের 2টা পোর্শন ছিল অধ্যায়ের, সেই 2টা পোর্শনের মধ্যে আমরা প্রথম ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল যে পোর্শনটা ছিল সেটা শেষ করছি। আমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্র, বয়েল প্লাস চার্লসের সূত্র, গেল-লুসাকের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, বয়েল চার্লস অ্যাভোগাড্রো সমন্বয় সূত্র অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণের পেটের মধ্যে থেকে আবার যে 4টা সূত্র বের হইছে, বস্তুর ভর নির্ণয়, আণবিক ভর নির্ণয়, ঘনত্ব নির্ণয়, অনুসংখ্যা নির্ণয় এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র। অর্থাৎ আমাদের ম্যাথমেটিক্যাল যে সূত্রগুলো এবং ম্যাথমেটিক্যাল যে পার্টটা ছিল সেটা আমরা লেকচার 1-এ কমপ্লিট করছি। আর আজকে আমাদের লেকচার 2-তে আমরা আমাদের যে থিওরিটিক্যাল পার্টটা আছে সেটা এবং আমাদের বোর্ড পরীক্ষায় কিভাবে সৃজনশীলগুলো আসছে বা আমরা কি প্র্যাকটিস করব, কিভাবে করব, সবকিছু মিলে আমরা একটা ফিনিশিং দিয়ে দেবো অধ্যায়ে। তো চলেন ক্লাসটা শুরু করি। আজকে আমাদের মেইনলি যেই পার্টটা শুরু হইতেছে আদর্শ ও বাস্তব গ্যাস। আদর্শ ও বাস্তব গ্যাস। আচ্ছা, আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস দিয়ে আজকে ক্লাসটা শুরু করতেছি। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস দিয়ে আমরা শুরু করতেছি। একটা হলো আইডিয়াল গ্যাস, একটা হলো আইডিয়াল গ্যাস, আরেকটা হলো আমার রিয়েল গ্যাস, আরেকটা হলো আমার রিয়েল গ্যাস। আচ্ছা, আদর্শ গ্যাসগুলো যে আছে আমরা গত ক্লাসে যত সূত্র পড়ছি, এই যে গ্যাসের সূত্রগুলো আছে সেটা আদর্শ গ্যাস মেনে চলে। আমরা গত ক্লাসে যত সূত্রগুলো পড়ছি এই সূত্রগুলো আদর্শ গ্যাস মেনে চলে। তাহলে আদর্শ গ্যাস, গ্যাস সূত্রসমূহ, গ্যাস সূত্রসমূহ, গ্যাস সূত্রসমূহ মেনে চলে। আদর্শ গ্যাস, গ্যাস সূত্রসমূহ মেনে চলে। আর বাস্তব গ্যাস স্বাভাবিক কি হবে না, গ্যাস সূত্রগুলো মানবে না।
তাহলে বাস্তব গ্যাস গ্যাস সূত্র সমূহ মানে কি মানে না। তাহলে আদর্শ গ্যাস গ্যাসের সূত্রগুলা মেনে চলে। গত ক্লাসে আমরা যত পড়ালেখা করছি সব গ্যাস সূত্রগুলা আদর্শ গ্যাস মানে, বাট বাস্তব গ্যাস গ্যাসের সূত্রগুলা মানে না। এই পৃথিবীতে সব গ্যাস বাস্তব গ্যাস, তেমন আমরা গত ক্লাসে যত পড়ালেখা করছি আমাদের পৃথিবীর গ্যাসগুলোর সূত্রগুলা মানে না। তাহলে আদর্শ গ্যাস গ্যাস সূত্র সমূহ মানে, বাস্তব গ্যাস গ্যাস সূত্র সমূহ মানে না। 2 নম্বর পয়েন্ট, আদর্শ গ্যাস, আচ্ছা আর বারবার আদর্শ গ্যাস উল্লেখ করে মেনশন করার দরকার নেই, আমি তো উপরে লিখেই দিছি। আদর্শ গ্যাসগুলো কি স্যার? আদর্শ গ্যাসগুলো হলো কাল্পনিক। আদর্শ গ্যাসগুলো কি স্যার? আদর্শ গ্যাস হলো স্যার কাল্পনিক। আর বাস্তব গ্যাস কি স্যার? বাস্তব গ্যাস হলো বাস্তব, রিয়েল। হ্যাঁ, বাস্তব গ্যাস হলো বাস্তব। এই পৃথিবীর সব গ্যাস বাস্তব গ্যাস। 3 নাম্বার, আদর্শ গ্যাস কি করে, এরা আমাদের যে গ্যাসের আয়তন সেটাকে পাত্রের আয়তনটাকেই ধরে। গ্যাসের আয়তন পাত্রের আয়তনটাকে গ্যাসের আয়তন ধরে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়? আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হলো? নেট কি সমস্যা? আটকে আছে কেন? নেট কি সমস্যা? না ঠিক আছে তো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আদর্শ গ্যাসগুলা কি করে? পাত্রের আয়তনকে গ্যাসের আয়তন ধরে। কোন একটা পাত্রের যে আয়তন, গ্যাসের কণাগুলো পাত্রের মধ্যে ছোটাছুটি করে, তো এরা কি করছে? এরা পাত্রের আয়তনটাকে গ্যাসের আয়তন ধরছে। গ্যাসের যে আবার নিজস্ব কোণার আয়তন আছে সেটা হিসাব করে নাই। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি করে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে পাত্রের আয়তন ইকুয়াল টু পাত্রের আয়তন ইকুয়াল টু কি? আদর্শ গ্যাসের ক্ষেত্রে পাত্রের আয়তন ইকুয়াল টু গ্যাসের আয়তন। পাত্রের আয়তন ইকুয়াল টু কিসের আয়তন? গ্যাসের আয়তন। এক্ষেত্রে কি করে না? এক্ষেত্রে গ্যাসের কণাগুলোর নিজস্ব আয়তন অতি নগণ্য, অর্থাৎ শূন্য ধরা হয়। হ্যাঁ, অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমার পাত্রের আয়তনটাকে কার আয়তন ধরে? পাত্রের আয়তনটাকে গ্যাসের আয়তন ধরে। এই ক্ষেত্রে আমার কি করে না, আমার গ্যাসের কণাগুলোর যে আমার নিজস্ব আয়তন আছে সেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে হিসাব করা হয় না, নগণ্য ধরে বাদ দেওয়া হয়। বাট আমার কি বাস্তবিক ক্ষেত্রে আমার গ্যাসগুলোর কি আবার নিজস্ব প্রত্যেকটা কণার একটা নির্দিষ্ট আয়তন আছে। তার মানে আমার গ্যাসের কণাগুলোর যে নিজস্ব আয়তন আছে সেটা কি বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্যাসের নিজস্ব আয়তন কি করা হয়? হিসাব করা হয়। গ্যাসের কণাগুলোর নিজস্ব আয়তন, গ্যাসের কণাগুলোর নিজস্ব আয়তন হিসাব করা হয়। ঠিক আছে? আচ্ছা, আদর্শ গ্যাসের ক্ষেত্রে তোমরা ছোটবেলায় 9-10 থেকেই পড়তেছো আমাদের গ্যাসের কণাগুলা, বা শুধু গ্যাস না, পদার্থের যে কঠিনতর বায়বীয় অবস্থাগুলো আছে এই অবস্থাগুলোর মধ্যে কি হয়? অবস্থাগুলোর মধ্যে কণাগুলোর মধ্যে আবার আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে, আন্তঃকণা শক্তি কাজ করে, তাই না? তো এই যে আন্তঃআণবিক শক্তি বা আন্তঃকণা শক্তি, এই যে গ্যাসের কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল, এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই আকর্ষণ বিকর্ষণ বল নেই ধরা হয়েছে, হিসাব করা হয় নাই। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি বলছে? এই কণাগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল নেই, তারা হিসাব করে নাই। বাট এটা কি পসিবল? বাস্তবিক অর্থে বাস্তব গ্যাসের মধ্যে কি থাকবে? গ্যাসগুলোর মধ্যে এদের মধ্যে কি আবার আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবে, আন্তঃকণা শক্তি কাজ করবে। তার মানে আমার বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু আকর্ষণ বিকর্ষণ বল হিসাব করছে, অ্যাট্রাকটিভ ফোর্স এবং রিপালসিভ ফোর্স হিসাব করছে। তাইলে আমার বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ বল কি আছে। 5 নম্বর পয়েন্ট, আদর্শ গ্যাস উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপের জন্য প্রযোজ্য। আদর্শ গ্যাস উচ্চ তাপমাত্রা, হ্যাঁ উচ্চ তাপমাত্রা এবং কি নিম্ন চাপের জন্য প্রযোজ্য। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আদর্শ গ্যাস উচ্চ তাপমাত্রা ও
নিম্ন চাপের জন্য উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপের জন্য প্রযোজ্য। আদর্শ গ্যাস উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপের জন্য প্রযোজ্য, আর বাস্তব গ্যাস উল্টা, নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপের জন্য প্রযোজ্য। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এই গেল আমার আদর্শ এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য বা আদর্শ এবং বাস্তব গ্যাসের বেসিক কথাবার্তা। পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় আসবে এই যে পৃথিবীর যে গ্যাসগুলো আছে, বাস্তব গ্যাসগুলো যা আছে, এরা আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। এরা আদর্শ গ্যাসের থেকে কি হয়? বিচ্যুত হয়। এর কেন বিচ্যুত হয়? কেন আদর্শ গ্যাসের মতো আচরণ করে না? কোন শর্তে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করবে বা আদর্শ গ্যাসগুলো বাস্তব গ্যাসের মতো আচরণ করবে? এই যে প্রশ্ন ঘুরে ফিরে সবগুলোর অ্যান্সার কিন্তু একই। পরীক্ষায় আমার এটা আসবে। আপনাকে বোর্ড প্রশ্নগুলো দেখাইলে আপনি দেখবেন ঘুরে ফিরে এই প্রশ্নটাই বারবার আসছে। এই পার্ট থেকে আমাদের 10 মার্ক কিন্তু খুব সহজ এবং খুব জানা জিনিস যে কোথা থেকে আমাদের প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, তো এবার আমরা সেইখানে ঢুকবো। তো চলেন আমরা শুরু করি। প্রথমত আমরা একটু আদর্শ গ্যাস নিয়ে আরেকটা আলোচনা করব, আদর্শ এবং বাস্তব গ্যাস আরেকটা আলোচনা করে দেন আমরা আমাদের যে প্রশ্নটা আছে, কোন শর্ত কোন ত্রুটি আছে সেই ত্রুটিতে চলে যাব। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা যে জিনিসটা পড়বো সংকোচনশীল গুণাঙ্ক। আচ্ছা, সংকোচনশীল গুণাঙ্ক পড়ার আগে আমরা একটা গ্রাফ দেখে নিই। সংকোচনশীল গুণাঙ্ক পড়ার আগে আমরা একটা গ্রাফ দেখে নিই। এই গ্রাফটা আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করতে বইতে দেখবেন ওই থিওরি পার্টটাই, আদর্শ পার্টটাই 4-5 পেজ মিলা লিখা বইরা ফেলাইছে, কিন্তু বোঝার কিছুই আপনারা বোঝেন না, আপনারা ঠিক মতো ক্যাচ করতে পারেন না। এই কারণে ওই জিনিসটাকে আমি সহজ ভাবে একদম 5 মিনিটে কিভাবে পুরোটা পারবেন সেটা একটু দেখাই দিই। ঠিক আছে, কিভাবে 5 মিনিটে পারবেন সেটা একটু দেখাই দিই। আমি যদি পি বনাম যদি ভি গ্রাফ আঁকি, আমরা জানি ভি আর পি এর মধ্যে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। গ্রাফটা কেমন হবে? অধিবৃত্তীয়। তো আমার আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্রাফটা কেমন হয়? আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্রাফটা হইল, এটা হলো কার গ্রাফ আঁকলাম? এটা হলো আমার আদর্শ গ্যাসের গ্রাফ আঁকলাম। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্রাফটা কেমন হয়? বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্রাফটা হয় এরকম। আচ্ছা, এবার আমি যদি কি করি? আমি যদি এদেরকে ছেদ করাই এই একটা জায়গায়, আর ধরেন এই একটা জায়গায়। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করো, একটু ভালো মতো খেয়াল করো, সুন্দর মতো মনোযোগ দাও। দেখো, এটা কি একটু বাঁকা হয়েছে? আচ্ছা, একটু ভালো মতো মনোযোগ দাও, খেয়াল করো। আমার দিলাম এটা P1, এটা দিলাম P2। হ্যাঁ, আচ্ছা, দেখো P2 অবস্থায় যখন চাপ উচ্চ, একটু ভালো মতো খেয়াল করো। হ্যাঁ, দেখো P1, এটা হলো P2। দেখো যখন P2 অবস্থা, তখন আমার কি দাঁড়াইতেছে? দেখো তো, এই একটা বিন্দুতে সেট করছে, আর এই একটা বিন্দুতে সেট করছে, তাই না? জি। তাইলে একটু আমাকে আপনারা বলেন, কাইন্ডলি বলবেন যে কি বলবেন এটা কোনটা? এটা হলো বাস্তব, তাই না? জি। আচ্ছা, দেখো তো, এই যে এটা কি? এটা কার রেখা? আদর্শ। তার মানে এটা হলো কোন কার? VI, অর্থাৎ ভি আইডিয়াল, আদর্শর আয়তন। আর এটা কার রেখা? বাস্তব। তাহলে এটা হলো VR। এটা কি? VR।
খেয়াল করো, যখন আমার এই যে P2 বিন্দুতে দেখেন VI এবং VR, ভি কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে আদর্শ এবং বাস্তবের মধ্যে কার আয়তন বড়? VI এবং VR এর মধ্যে কে ডানে? VR ডানে। যত ডানে যায় এক্স অক্ষ বরাবর তত মান বাড়তে থাকে। তাহলে আমার VR ইজ গ্রেটার দেন VI, তাই না? জি স্যার। আবার দেখো, যখন P1, তখন খেয়াল করে সেট করছে কই? এই একটা বিন্দুতে সেট করছে, আর কই সেট করছে? আর এই যে আদর্শ গ্যাসকে সেট করছে, তাই না? আদর্শ গ্যাসের লাইনকে সেট করছে। আচ্ছা, এবার একটু বলো তো, এবার আমাকে একটু বলো তো, এবার প্রথমে সেট করছে কারণ এটা কোনটা? VR, আর এটা কোনটা? VI। এবার VR এবং VI এর মধ্যে কে বড়? এবার VI বড়, তাই না? জি স্যার, খেলা হয়ে গেছে। যখন V real is greater than V ideal, V real is greater than V ideal, যখন V real is greater than V ideal, তখন সেটাকে বলা হয় ধনাত্মক বিচ্যুতি। তখন সেটাকে কি বলা হয় স্যার? তখন সেটাকে বলা হয় ধনাত্মক বিচ্যুতি বা পজিটিভ ডেভিয়েশন, পজিটিভ ডেভিয়েশন। তাইলে যখন আমার VR is greater than VI, V real is greater than V ideal, তখন সেটাকে কি বলা হয় স্যার? ধনাত্মক বিচ্যুতি। আর যখন V ideal is greater than V real, তখন সেটাকে বলা হয় স্যার ঋণাত্মক বিচ্যুতি। তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় ঋণাত্মক বিচ্যুতি বা নেগেটিভ ডেভিয়েশন। আশা করি এতটুকু কথা আপনারা সবাই বুঝতে পারছেন। এটা খেয়াল করেন, আমরা একটু আগে পড়ছি আদর্শ গ্যাস উচ্চ তাপমাত্রা নিম্ন চাপের জন্য প্রযোজ্য। দেখেন তো এই চাপটা কি? এই চাপটা কি ছোট না এটার তুলনায়? আর এটা কি বড় না P1 এর তুলনায়? উপরে ওয়াই অক্ষরে যত উপরে যত মান বাড়ে, তাহলে P2 এবং P1 এর মধ্যে ছোট কে? P1, আর বড় কে? P2। দেখেন, আমার যখন উচ্চ চাপ, তখন দেখেন আদর্শ গ্যাসের মধ্যে আচরণ করছে। আমরা একটু আগে পড়ছি আদর্শ গ্যাসের ক্ষেত্রে নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। দেখেন যখন নিম্ন চাপ, তখন দেখেন আদর্শ গ্যাস বড়। দেখছেন? ঠিক আছে না? ঠিক আছে, মিলছে না? মিলছে। ওকে, এবার আসো, তাহলে এই গেল আমার কোনটা? এই গেল আমার ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি। যখন V real is greater than V ideal, তখন ধনাত্মক বিচ্যুতি, আর যখন V ideal is greater than V real, তখন সেটাকে বলা হয় স্যার ঋণাত্মক বিচ্যুতি। এবার আসো সংকোচনশীল গুণাঙ্ক। আপনারা পড়তে গেলে বইতে এই ওয়ার্ডটা পাবেন, সংকোচনশীল, বা বোর্ড পরীক্ষার প্রশ্নে এই ওয়ার্ডটা পাবেন, সংকোচনশীল গুণাঙ্ক বা প্রেষণ গুণাঙ্ক। সংকোচনশীল গুণাঙ্ক বা কি? বা প্রেষণ গুণাঙ্ক। ঠিক আছে? আচ্ছা, সংকোচনশীল গুণাঙ্ক বা প্রেষণ গুণাঙ্ককে প্রকাশ করা কি দ্বারা জানেন? সংকোচনশীল গুণাঙ্ক বা প্রেষণ গুণাঙ্ককে প্রকাশ করা হয় স্যার ক্যাপিটাল জেড দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল জেড দ্বারা। জেড ইকুয়াল টু, সংকোচনশীল গুণাঙ্কের সূত্র জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি। সংকোচনশীল গুণাঙ্কের সূত্র কি? জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি। অথবা আরেকটা সূত্র আছে জেড ইকুয়াল টু ভি রিয়েল ডিভাইডেড বাই ভি আইডিয়াল। বাস্তব গ্যাসের আয়তন ডিভাইডেড বাই আদর্শ গ্যাসের আয়তন। ঠিক আছে? তাহলে আমার সংকোচনশীল গুণাঙ্ককে প্রকাশ করা হয় ক্যাপিটাল জেড দ্বারা। সংকোচনশীল গুণাঙ্ক বের করার সূত্র হইল যে জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি, অথবা আরেকটা সূত্র কি আছে? জেড ইকুয়াল টু ভি রিয়েল ডিভাইডেড বাই ভি আইডিয়াল। ওকে ওকে, এবার আমরা একটু খেয়াল করো আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা গত ক্লাসে সূত্র পড়ছি, যে কি সূত্র পড়ছি আমরা? আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি। আমরা গত ক্লাসে সূত্রটা পড়ছি না? আদর্শ গ্যাসের সূত্র, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু কি? এনআরটি। তাহলে খেয়াল করো আমার সংকোচনশীল গুণাঙ্কের মান কত আসে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি এবং এনআরটি দুজন সমান, পিভি এবং এনআরটি দুজন সমান, কিন্তু দুইজন সমান কাটাকাটি হইলে জেড এর মান কত হবে? জেড এর মান হবে 1। তাহলে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ,
খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল গুণাঙ্কের মান কত? আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল গুণাঙ্কের মান 1, জেড ইকুয়াল টু 1। দেখছেন পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে পিভি আর এনআরটি দুজন সমান, তাহলে কাটাকাটি হলে জেড এর মান কত? 1। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল গুণাঙ্ক বা জেড এর মান কত স্যার? 1। সাউন্ডটা ক্লিয়ার আছে? আদর্শ আমরা গত ক্লাসে সূত্র পড়ছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এবার আসো আমার, তাইলে খেয়াল করো আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হবে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1। এবার আসো বাস্তব গ্যাসের ক্ষেত্রে। কোন গ্যাস? এবার আসো বাস্তব গ্যাসের ক্ষেত্রে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে খেয়াল করো, আমরা একটু আগে পড়ছি যে বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাসের সূত্র মানে না। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সূত্র মানে না, তার মানে বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি নট ইকুয়াল টু এনআরটি, তাই না? জি স্যার। এখন পিভি ইকুয়াল টু এনআরটি মানে জেড এর মান কত? 1। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি নট ইকুয়াল টু এনআরটি, এরা গ্যাস সূত্র সমান মানে না। হ্যাঁ ওকে, তাহলে পিভি নট ইকুয়াল টু এনআরটি মানে কি? জেড এর মান কি 1 হওয়া সম্ভব? না, পিভি ইকুয়াল টু এনআরটি হলে জেড এর মান 1 হয়। তাহলে নট ইকুয়াল টু এনআরটি হলে কি হবে? হয় জেড এর মান 1 এর বড় নাহলে 1 এর ছোট, এক তো হবে না। না, তার মানে এখানে জেড এর মান হয় 1 এর বড় না হয় কি 1 এর ছোট। তাইলে আমার এখানে দুইটা বিষয় পাইতেছি, একটা হলো জেড এর মান 1 এর বড়, আরেকটা বিষয় পাইতেছি জেড এর মান 1 এর কি ছোট। এখন আসেন মেইন কোথায়, জেড এর মান 1 এর বড় কখন হবে? দেখেন উপরে যদি বড় হয়, নিচের মানের তুলনায় উপরের মান বড় হইলে তখন 1 এর বেশি আসে। সিম্পল কথা, দেখেন 2/1 আর 1/2, দেখেন যখন নিচের তুলনায় উপরের মান বড় তখন কিন্তু 1 এর থেকে বেশি আসতেছে, 2 আসতেছে। বাট যখন 1/2 নিচেরটা বড় উপরেরটা ছোট তখন কিন্তু কি আসতেছে? তখন কি 1 এর থেকে ছোট আসতেছে, তাই না? লেস দেন 1 আসতেছে। তাইলে আমার কখন 1 এর থেকে বড় হবে? যখন উপরের মানটা নিচের মান থেকে কি হবে? উপরের মানটা নিচের মান থেকে বড় হইলে জেড এর মান 1 এর থেকে বড় হবে। তার মানে আমার তখন পিভি ইজ গ্রেটার দেন এনআরটি। তাহলে জেড এর মান 1 এর থেকে বড় কখন হবে? যখন পিভি এই উপরের মানটা যখন নিচেরটা থেকে বড় হবে। অথবা আমাদের তো আরো একটা সূত্র আছে, তাহলে এই অনুযায়ী কি হবে? যখন উপরের মানটা ভি রিয়েল ভি আইডিয়াল থেকে বড় হবে তখন জেড এর মান 1 এর থেকে বড় হবে। জি স্যার। আমরা একটু আগে পড়ছি ভি রিয়েল যদি ভি আইডিয়াল থেকে বড় হয় তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় ধনাত্মক বিচ্যুতি। তাহলে এখানে আমার কি হবে? এখানে আমার ধনাত্মক বিচ্যুতি হবে। দেখছেন আপনার বইয়ের এই যে 4-5 পেজের পড়া, এত জটিল জিনিস কত সহজে সুন্দর মতো আমাদের হয়ে গেল মাত্র 5 মিনিটে। তাহলে ভি রিয়েল ইজ গ্রেটার দেন ভি আইডিয়াল হলে কোন বিচ্যুতি স্যার? ধনাত্মক বিচ্যুতি। আচ্ছা, ধনাত্মক বিচ্যুতি হলে কি হবে? সম্প্রসারিত হয়। ধনাত্মক বিচ্যুতি হলে কি হয় স্যার? ধনাত্মক বিচ্যুতি হলে সম্প্রসারণ হয়। সম্প্রসারণ মানে কাছে আসে না দূরে যাওয়া, দূরে যেতেছে আসতে সরতেছে। আকর্ষণ বল কাজ করতেছে না বিকর্ষণ বল কাজ করতেছে? বিকর্ষণ বল। তার মানে এখানে কোন বল কাজ করে? এখানে রিপালসিভ ফোর্স কাজ করে, এখানে বিকর্ষণ বল কাজ করে। আর বিকর্ষণ বল যদি কাজ করে তাহলে সংকুচিত হয় না সম্প্রসারিত হয়? সম্প্রসারণ ঘটতেছে। যেহেতু এখানে সম্প্রসারণ ঘটতেছে তাহলে কি সংকোচনশীল হবে না কম সংকোচনশীল? যেহেতু এখানে সম্প্রসারিত হইতেছে প্রসারিত হইতেছে তাহলে কি অধিক সংকোচনশীল না কম সংকোচনশীল? অবশ্যই কম সংকোচনশীল। সে তো প্রসারিত হইতেছে তাহলে সংকোচন হইতেছে না, কম সংকোচনশীল। তাইলে এই ক্ষেত্রে কম সংকোচনশীল, কম সংকোচনশীল। দেখছেন এক লাইনে সব শেষ। আবার জেড এর মান যদি লেস দেন 1 হয়, জেড এর মান যদি লেস দেন 1 হয় তখন উপরেরটা ছোট, তখন পিভি লেস দেন এনআরটি। তখন আমার এবার কে বড়? এবার ভি আইডিয়াল বড়, এবার নিচেরটা বড়। ভি আইডিয়াল ইজ গ্রেটার দেন ভি রিয়েল। আর আমরা জানি ভি আইডিয়াল যদি ভি রিয়েল থেকে বড় হয় তখন সেটাকে বলা হয় কি স্যার? তখন সেটাকে বলা হয় ঋণাত্মক বিচ্যুতি। তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় ঋণাত্মক বিচ্যুতি। ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে কি হবে? এরা সংকুচিত হবে, এরা কন্ট্রাকশন হয়, তাহলে সংকোচন হয়। আর সংকোচন হইলে কে বিকর্ষণ বল না আকর্ষণ বল? সংকোচন হইতেছে আকর্ষণ বল, তাহলে এখানে কে কাজ করে? এখানে আকর্ষণ বল কাজ করে।
আর আকর্ষণ কাজ করলে সে কি অধিক সংকোচনশীল না সংকুচিত হয়ে যাবে না? তাহলে এটা হলো অধিক সংকোচনশীল। শেষ। আপনাদের টোটাল আদর্শ বাস্তব গ্যাস এবং ওই রিলেটেড যে ইনফরমেশন গুলো আপনার বইতে আসছে, আপনাদের কাছে খুব সমস্যা হয় পড়তে, ইনফরমেশন গুলো বুঝতে। এক স্লাইডে কমপ্লিট, খুব সুন্দর মতো কমপ্লিট। আশা করি এরপর আর কারো কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এরপর আর কারো কোনো কি থাকবে না, সমস্যা থাকবে না। এবার আসো কই আসবা? ওকে, গেল সংকোচনশীল গেল। ওকে, এবার আমরা দেখবো একটু অ্যামাগা বক্র। একটা বক্র আছে, গ্রাফ আছে, আপনারা সবাই জানেন। সেটা একটু তাহলে দেখে ফেলি, একবারে দেখে ফেলি ওইটাও। আচ্ছা, খেয়াল করো, এইটা হলো আমার আদর্শ গ্যাসের লাইন। এখানে জেড ইকুয়াল টু কি স্যার? এখানে জেড ইকুয়াল টু 1। এটা হলো আমার আদর্শ গ্যাসের লাইন। এটা কার লাইন? আদর্শ গ্যাসের লাইন, তাই না? আইডিয়াল গ্যাস। আচ্ছা, এবার আসো আমাদের বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়? এই জেড ইকুয়াল টু 1 হয় না? আমরা মাত্র দেখছি আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1, বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি? বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমার জেড ইকুয়াল টু হয় গ্রেটার দেন 1 হয়, অথবা আমার জেড ইকুয়াল টু কি হয়? জেড ইকুয়াল টু লেস দেন 1 হয়, তাই না? জি। তাইলে আমার এটা যদি জেড ইকুয়াল টু 1 এর লাইন হয়, জেড ইকুয়াল টু গ্রেটার দেন 1 কি উপরের দিকে হবে? তাহলে তখন আমার গ্রাফটা কেমন হবে? তখন আমার গ্রাফটা কেমন হবে? রাইট, তখন আমার গ্রাফটা হবে কোন দিকে স্যার? তখন আমার গ্রাফটা হবে স্যার উপরের দিকে, তাই না? জি। তখন গ্রাফটা কেমন হবে? তখন গ্রাফটা হবে উপরের দিকে। ঠিক আছে, একটাই দিই। তখন গ্রাফটা কোন দিকে হবে? তখন গ্রাফটা হবে আমার উপরের দিকে। তাহলে এই ক্ষেত্রে আমার কি হইতেছে? এই ক্ষেত্রে আমার জেড ইজ গ্রেটার দেন কি স্যার? জেড ইজ গ্রেটার দেন 1। জেড ইজ যেহেতু গ্রেটার দেন 1, তার মানে এরা কি কম সংকোচনশীল। আর কোন কোন গ্যাস জেড এর মান একের থেকে বেশি হবে? মনে রাখবা, হিলিয়াম আর হাইড্রোজেন গ্যাস। হ্যাঁ, হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে জেড ইজ গ্রেটার দেন কি 1। আর আমার যদি কি হয়? আমার যদি জেড ইজ লেস দেন 1 হয়, জেড ইজ কি হয়? আমার যদি জেড ইজ লেস দেন 1 হয়, তখন কেমন হবে গ্রাফটা? তখন গ্রাফটা হবে নিচের দিকে। গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে নিচের দিকে। ঠিক আছে, কোন দিকে হবে গ্রাফটা? তখন জেড ইজ লেস দেন 1 মানে কি? জেড এর 1 এর নিচে নামবে। এটা হলো জেড ইজ লেস দেন 1। এবং এই ক্ষেত্রে আমার এরা কি? এরা হলো অধিক সংকোচনশীল। এরা কি? এরা অধিক সংকোচনশীল। এরা অধিক সংকোচনশীল। আশা করি বোঝাইতে পারছি। ঠিক আছে, তাহলে আমাদের নাইট্রোজেন, অক্সিজেন, অন্যান্য যে গ্যাসগুলো আছে, হ্যাঁ, আপনাদের বইতে আছে। তাহলে এই হলো আমার সেই অ্যামাগা বক্র। একটা হলো এলো জেড ইকুয়াল টু 1 এর লাইন। আমার হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে জেড ইজ গ্রেটার দেন 1, এরা কম সংকোচনশীল। আর অন্যান্য গ্যাসের ক্ষেত্রে জেড ইজ লেস দেন 1, এরা কি? অধিক সংকোচনশীল। হ্যাঁ, এদের বিচ্যুতিটা বেশি হয়েছে। বেশি হয়েছে। আশা করি আপনারা এই বক্র, অ্যামাগা বক্র বা গ্রাফটা বুঝতে পারছেন। অ্যামাগা বক্র বা গ্রাফটা কি বুঝতে পারছেন? ঠিক আছে, ওকে। এবার আসো তারপরের টপিক কি? তারপরের টপিক হলো আমাদের এই যে আদর্শ গ্যাসগুলোর থেকে যে বাস্তব গ্যাসগুলোর বিচ্যুতি ঘটে, আদর্শ গ্যাসগুলো থেকে যে বাস্তব গ্যাসের বিচ্যুতি ঘটে, এরা যে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না, কেন করে না? কোন জায়গায় ভুল আছে? কোথায় ত্রুটি আছে? কোন শর্তে এরা সমান আচরণ করবে? বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, হ্যাঁ, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। বা আদর্শ গ্যাসগুলো বাস্তব গ্যাসের ন্যায় কখন আচরণ করবে, কোন শর্তে আচরণগুলো করবে, কোথায় ত্রুটি আছে, এই যে আয়তন ত্রুটি আর চাপ ত্রুটি, আমরা এটা এখন পড়বো। ঠিক আছে, তাইলে
আমরা বাস্তব গ্যাসগুলোর বিচ্যুতির কারণ পড়ব। বাস্তব গ্যাসগুলোর আদর্শ গ্যাস হতে যে বিচ্যুতি ঘটে, এই বিচ্যুতির কারণটা আমরা এবার একটু পড়ব। বাস্তব গ্যাসগুলোর আদর্শ গ্যাস হতে কেন বিচ্যুতি ঘটে সেই কারণটা পড়ব। এই কারণের 1 নাম্বার আমরা লিখলাম আয়তন ত্রুটি। তাইলে এই বিচ্যুতির 1 নাম্বার কারণ কি? বিচ্যুতির 1 নাম্বার কারণ হলো আয়তন ত্রুটি। বিচ্যুতির 1 নাম্বার কারণ আয়তন ত্রুটি। বিচ্যুতির 1 নাম্বার কারণ কি লিখছি? আয়তন ত্রুটি। কি ত্রুটি? আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি করছে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমার পাত্রের আয়তন ইকুয়াল টু আদর্শ গ্যাসের ক্ষেত্রে পাত্রের আয়তন ইকুয়াল টু কি ধরছে? ইকুয়াল টু গ্যাসের আয়তন ধরছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পাত্রের আয়তন ইকুয়াল টু কি স্যার? আদর্শ গ্যাসের ক্ষেত্রে পাত্রের আয়তন ইকুয়াল টু গ্যাসের আয়তন। আমরা ওই ছোটবেলায় পড়ছি, একটা গ্যাসকে যখন যেখানে ছেড়ে দেওয়া হয় সে পুরো জায়গা নিয়ে ঘুরে বেড়ায়, ওই জায়গাটাই পুরোটাই তার আয়তন। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পাত্রের আয়তনটাকে গ্যাসের আয়তন ধরছে। গ্যাসের যে নিজস্ব কণার আয়তন আছে, এই গ্যাসের নিজস্ব কণার আয়তন হিসাব করা হয় নাই। তো খেয়াল করো, এটা যদি আমার একটা পাত্র হয়, এই পাত্রের মধ্যে ধরো এই গ্যাসের কণাগুলা কি করতেছে? এই পাত্রের মধ্যে গ্যাসের কণাগুলা ছোটাছুটি করতেছে। এই পাত্রের মধ্যে গ্যাসের কণাগুলা ছোটাছুটি করতেছে। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই টোটাল পাত্রের আয়তনটাকে গ্যাসের আয়তন ধরছে। কিন্তু খেয়াল করো, আমার এই যে পাত্রের মধ্যে যে গ্যাসের কণাগুলা আছে, এই কণাগুলার কি আবার নির্দিষ্ট একটা আয়তন আছে না? এই কণাগুলার কি নিজস্ব আয়তন আছে না? আছে, আছে। তো এই কণাগুলাকে ধরো তুমি কি করলা? চাপ দিলা। এই কণাগুলাকে তুমি এক জায়গায় জড়ো করলা। এই কণাগুলাকে যখন তুমি চাপ দিয়ে এক জায়গায় জড়ো করলা, তখন দেখতে কেমন লাগবে? তখন তারা এক জায়গায় যদি জড়ো হবে, তখন বিষয়টা এরকম ঘটবে না? তারা এক জায়গায় এসে জড়ো হইলে বিষয়টা দেখতে এরকম লাগবে না? হ্যাঁ, তারা এরকম এক জায়গায় জড়ো হইলে যেরকম লাগবে না দেখতে? জি স্যার। তাহলে খেয়াল করো, আমার পাত্রের মধ্যে যে কণাগুলো আছে, এই কণাগুলোর কিন্তু আবার একটা নিজস্ব আয়তন আছে। তাদেরকে যে তুমি চাপ দিয়ে এক জায়গায় জড়ো করলা, তখন দেখলা তারা এই পাত্রের এতটুকু জায়গা কি করছে? দখল করছে। তাহলে খেয়াল করো, অ্যাকচুয়ালি আমার এই পাত্রের মধ্যে একটা কণা মুভ করার জন্য জায়গা পাইতেছে কিন্তু এতটুকু। সে কিন্তু পুরা পাত্র নিয়ে ঘুরতেছে না। এই কণাগুলাকে তুমি একসাথে জড়ো করে রাখো আর তারা আলাদা ছড়ায় থাক। তারা জায়গা তো ঠিকই এক একজন তার নিজস্ব জায়গাটা দখল করে তো রাখছে। তাহলে একটা একটা কণা যখন ঘুরতেছে, তখন কিন্তু তাকে এই যে এদের নির্দিষ্ট জায়গাগুলো ছাইড়া দিয়ে ঘুরতে হইতেছে। তারা যে নির্দিষ্ট জায়গা দখল করছে, এই যে আমি যখন এদেরকে একটা জায়গায় জড়ো করলাম, এই জায়গাটা কিন্তু অলওয়েজ তাকে ছেড়ে দিয়েই মুভ করতে হইতেছে, তাই না? জি। তাইলে আমার অ্যাকচুয়ালি একটা গ্যাসের কণা কিন্তু মুভ করে এতটুকু জায়গা নিয়ে, সে কিন্তু পুরো পাত্র নিয়ে মুভ করতে পারতেছে না। অন্যরা কিন্তু এই জায়গাটা দখল করে রাখছে অলওয়েজ। তারা একসাথে জড়ো করলে করো আর আলাদা করো, জায়গা তো ঠিক এতটুকু দখল করেই রাখছে অলওয়েজ। জি। তাহলে অ্যাকচুয়ালি আমার গ্যাসের আয়তন কি হবে? এই টোটাল পাত্রের আয়তন থেকে আমি যদি গ্যাসের কণার আয়তনটা বিয়োগ করি, তাহলে অ্যাকচুয়ালি আমি গ্যাসের আয়তনটা পাবো। জি। এই জায়গাটাই আমাদের ত্রুটি আছে। তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি করা হয়? বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্যাসের নিজস্ব কণার আয়তন হিসাব করা হয়। গ্যাসের নিজস্ব কণার আয়তন কি করা হয়? বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্যাসের নিজস্ব কণার আয়তনটা হিসাব করা হয়। তাইলে আমার অ্যাকচুয়ালি কি হবে? আমার অ্যাকচুয়ালি ভি অফ গ্যাস কি হবে? আমার অ্যাকচুয়ালি আয়তন কি হবে? আমাকে একটু যদি বাংলায় লিখি, আমি যদি, তাহলে অ্যাকচুয়ালি আমার গ্যাসের আয়তন কি হবে? অ্যাকচুয়ালি আমার গ্যাসের আয়তন হবে আমার টোটাল যে পাত্রের আয়তন, এই পাত্রের টোটাল আয়তন থেকে আমি যদি যে গ্যাসের কণাগুলোর আয়তনটুকু বাদ দেই, গ্যাসের কণাগুলোর
নিজস্ব আয়তন বাদ দেই, নিজস্ব আয়তন বাদ দেই, তাহলেই অ্যাকচুয়াল আমি গ্যাসের আয়তনটা পাবো। জি স্যার। এখন একটা গ্যাসের কণার আয়তন, ধরলাম একটা গ্যাসের কণার আয়তন হলো বি, তাইলে এন সংখ্যক গ্যাসের কণার আয়তন কি হবে? এন সংখ্যক কণার আয়তন কি হবে? এন সংখ্যক কণার আয়তন হবে, এন সংখ্যক কণার আয়তন হবে এন বি। একটা গ্যাসের আয়তন যদি আমি বি ধরি, তাহলে এন সংখ্যক গ্যাসের কণার আয়তন কি হবে? এন বি। জি, তাইলে আমার অরিজিনালি গ্যাসের আয়তন কি হবে? ভি ইকুয়াল টু কি হবে? ভি ইকুয়াল টু ভি কন্টেইনার, ভি পাত্র বা ভি কন্টেইনার মাইনাস ভি কি? মাইনাস ভি গ্যাস, গ্যাসের কণাগুলোর নিজস্ব আয়তন বা ভি মলিকিউলস। হ্যাঁ, তাইলে অ্যাকচুয়ালি, আচ্ছা আর একটু সহজভাবে লিখি, তাহলে আমার অ্যাকচুয়ালি গ্যাসের আয়তন কি দাঁড়ায়? তাহলে অ্যাকচুয়ালি আমার গ্যাসের আয়তন লেখা যায়, কি? টোটাল পাত্রের আয়তনটা যদি আমার ভি হয়, তাহলে ভি থেকে আমি যদি যে গ্যাসের কণাগুলোর আয়তনটাকে যদি বাদ দেই, অর্থাৎ এন বি বাদ দেই, তাহলে আমার অ্যাকচুয়ালি গ্যাসের আয়তন পাইতেছি। জি স্যার। তাহলে আমার আদর্শ গ্যাসের ক্ষেত্রে টোটাল পাত্রের আয়তনটাকে ভিটাকেই ধরছে গ্যাসের আয়তন, বাট অ্যাকচুয়াল ক্ষেত্রে আমার গ্যাসের আয়তন হবে টোটাল পাত্রের আয়তনটা থেকে আমি যদি গ্যাসের কণার আয়তন, গ্যাসের কণার যে নিজস্ব আয়তন আছে সেটা বিয়োগ করি, তাহলে আমি অ্যাকচুয়ালি গ্যাসের আয়তনটা পাবো। এই জায়গাটাই আমার ত্রুটি হয়েছে। ঠিক আছে, এটাই হলো আমার আয়তন ত্রুটি। এটাই আমার কি স্যার? এটাই হলো আমার আয়তন ত্রুটি। আশা করি বুঝাইতে পারছি। আরেকটা কি আছে? আরেকটা আছে চাপ ত্রুটি। 2 নাম্বার কি? 2 নাম্বার হইলো চাপ ত্রুটি। কি ত্রুটি? 2 নাম্বারটা হলো আমার স্যার চাপ ত্রুটি। 2 নাম্বারটা আমার চাপ ত্রুটি। আমরা ছোটবেলায় পড়ছি যে গ্যাসের কণাগুলা কি করে? গ্যাসের কণাগুলা প্রতিনিয়ত ছোটাছুটি করে, তাই না? মুভ করে, সংঘর্ষে লিপ্ত হয়। তো একটা গ্যাসের কণা, এই যে প্রতিনিয়ত একটা গ্যাসের কণা এই যে আমার দেয়ালের উপর প্রতিনিয়ত যে ছোটাছুটি করে, একটা গ্যাসের কণা প্রতিনিয়ত মুভ করতে থাকে, ছোটাছুটি করতে পারে, ইতস্তত বিক্ষিপ্ত ভাবে ঘোরাঘুরি করতে থাকে, এবং তারা পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তারা পাত্রের দেয়ালে যে ধাক্কা খায়। তো এই যে ধাক্কা খাইতেছে, এই যে বল প্রয়োগ করতেছে একক ক্ষেত্রফলে, এটাই তো আমার গ্যাসের চাপ, তাই না? জি। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমার একটা গ্যাসের কণা পাত্রের দেয়ালে যেই বলটা প্রয়োগ করতেছে, যেই চাপটা দিতেছে, তাকেই গ্যাসের চাপ ধরছে। কিন্তু আরেকটা বিষয় যে আছে, আমাদের যে কণাগুলোর মধ্যে, ধরো এই যে অন্য যে কণাগুলো আছে, গ্যাসের কণাগুলোর মধ্যে আবার কি কাজ করে? গ্যাসের কণাগুলোর মধ্যে কি আবার আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না? আন্তঃকণা শক্তি আমরা পড়ছি না? আন্তঃকণা আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না? জি। তাইলে একটা গ্যাসের কণা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমি যেটা চোখে দেখতেছি, একটা গ্যাসের কণা পাত্রের দেয়ালে যে চাপ দিতেছে সেটাই তাকে আমি কি করতেছি? সে পাত্রের যে ধাক্কাটা দিতেছে এটাকে আমি হিসাব করতেছি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমি যেই চাপটা চোখে দেখতেছি, এই কণাটা যে দেয়ালে যে ধাক্কাটা দিতেছে এটাকে আমি গ্যাসের চাপ বলতেছি। বাট অ্যাকচুয়াল ক্ষেত্রে আমার এই গ্যাসের কণা যখন যাইতেছে, তখন এর আশেপাশে যে কণাগুলো আছে এদের সাথে ওর কি একটা আকর্ষণ বিকর্ষণ কাজ করতেছে না? জি। তাইলে আমি ধরো একজনকে ঘুষা দিতে গেলাম, আমি যে ঘুষি দিতেছি, ধরো আমি ঘুষি দিব হলো 50 নিউটন বলে। এখন তুমি কি করলা? তুমি আমার হাতটা টেনে দিলা উল্টা দিকে, তখন আমার 50 নিউটন বলটা কিন্তু পাইলো না, তখন আমার ধরো তুমি টাইনা দিলা 20 নিউটন বল, আমার কমে গেল, আমার ঘুষিটা পড়লো 30 নিউটন বলে। তো বুঝছো, আমার ঘুষিটা কিন্তু 50 নিউটন বলেরই, তুমি আবার উল্টার দিকে আমার টান দিছো দেখে আমার 20 নিউটন কমে গেছে, 30 নিউটন বল পড়ছে। কিন্তু 30 নিউটন কি আমার অ্যাকচুয়াল বল? এটাই কি আমার অ্যাকচুয়াল পাওয়ার? না। তাইলে আমার এই কণাটাকে আমি যে দেখতেছি সেটা কিন্তু সেটাই কিন্তু আমার শেষ কথা না। এই কণাটা যে জেলে যে ধাক্কা দিতেছে, যে প্রেসার দিতেছে, এইটাই শেষ কথা না। তারে যে আবার অন্য কোণাগুলো নিজের দিকে আকর্ষণ বিকর্ষণ কাজ করতেছে, টানতেছে, তাহলে সেটাও তোমার হিসাব করতে হবে, তাই না? ও যেটা জাস্ট দিতেছে, এই যেই চাপটা প্রয়োগ করতেছে, চাপটা কিন্তু তার অ্যাকচুয়াল চাপ না, কারণ তারে আবার উল্টা দিকে অন্যরা কি করতেছে? আকর্ষণ করতেছে। তাহলে সে কিন্তু পুরোপুরি চাপ হিসাব করতে হইলে আমাকে যেই আমার ঘুষি যদি পুরোপুরি হিসাব করতে হয়, এই 30 নিউটন বলে ঘুষি দিছি আর আমার 20 নিউটন বলে টান দিছে, এই 30 যোগ 20 মিলাইলে কিন্তু আমার ফুল কি চাপ হিসাব হবে। তাহলে এইখানেও সেম। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাকে কি করছে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে সে আমাকে বলছে
আকর্ষণ বিকর্ষণ বল নাই, আকর্ষণ বিকর্ষণ নাই, সেই হিসাব করে নাই। বাট এটা কি সম্ভব? বাস্তবিক অর্থে তো কণাগুলো আকর্ষণ বিকর্ষণ কাজ করবে, করবে। তাইলে আমার বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি আকর্ষণ বিকর্ষণ বল আছে, আকর্ষণ বিকর্ষণ আছে। আর আকর্ষণ বিকর্ষণ থাকলে তাহলে আমার আদর্শ গ্যাসের ক্ষেত্রে তো কোনো আকর্ষণ বিকর্ষণ হিসাব করে নাই, জাস্ট খালি যেটা দেখতেছে ওইটা হিসাব করছে, তাহলে ওটা আমার অ্যাকচুয়ালি হিসাব হয়েছে না, তাহলে এখানে আমার একটা ত্রুটি আছে। তাহলে আমার যেইটা আমি চোখে দেখতেছি চাপ, তার সাথে আমার কিন্তু আরো একটা চাপ কিন্তু অ্যাড করতে হবে, তার আকর্ষণ বিকর্ষণ বলটা হিসাব করতে হবে। তো এটা আমার চাপটা ঘনমাত্রার সমানুপাতিক। আমরা জানি এস ইকুয়াল টু এন বাই ভি, দুইটা দিকে যদি আমি হিসাব করি তাহলে এন বাই ভি স্কোয়ার। তোমার এই হিসাব এত লাগবে না, হিসাব না, তোমার প্যারা নাই। ধ্রুবক আসে সমানুপাতিক চিহ্নটার ভ্যান রলস ধ্রুবক আসে, এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তোমার যার শুধু মানটা লাগবে, কিচ্ছু লাগবে না। এখন তোমার যেহেতু বোর্ড পরীক্ষা টার্গেট, এটা নিয়ে তোমার এত মাথা ঘামানোর কিছু নাই, তোমাকে জাস্ট শুধুমাত্র এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে পি প্রাইম ইকুয়াল টু এন স্কোয়ার এ বাই কি ভি স্কোয়ার। তাহলে আমার অ্যাকচুয়াল চাপটা হবে আমার পি প্লাস পি প্রাইম। তাহলে আমার গ্যাসের চাপটা কি হবে? এই আমি যেই চাপটা দেখতেছি আদর্শ গ্যাসের যে চাপটা, তার সাথে আমার আরো একটা চাপ কিন্তু অ্যাড করতে হবে, আর সেটার মান কি এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। তো এই হলো আমার চাপ ত্রুটি। তাহলে আমার এই যে বাস্তব গ্যাসগুলো যে বিচ্যুতি ঘটে, বিচ্যুতির কারণ কি? আয়তন ত্রুটি এবং চাপ ত্রুটি। আমার এখানে কি কি কাজ করে? আয়তন ত্রুটি কাজ করে এবং চাপ ত্রুটি কাজ করে। ঠিক আছে, ওকে, ডান ডান, ওকে ডান। এবার আসেন, তাহলে আমার কি দাঁড়াইলো? দাঁড়াইলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এন আর টি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এন আর টি। বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমার এই যে চাপটা আমি আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখতেছি, এটাকে আমার ঠিক আছে না ত্রুটি আছে না? আছে। তাহলে অ্যাকচুয়াল চাপটা আমার কি? এই চাপের সাথে আমার কিন্তু আরো একটা মান কি করতে হবে? যোগ করতে হবে। সেটা কত? এন স্কোয়ার এ বাই কি এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। আবার যেই আয়তনটা আদর্শ গ্যাস হিসাব করছে কি ঠিক আছে না, আয়তন ত্রুটি আছে, তাহলে আসলটা কি হবে? টোটাল আয়তন থেকে আমাকে গ্যাসের নিজস্ব কোন আয়তনটা বিয়োগ করতে হবে, তাইলে আমার অ্যাকচুয়াল আয়তনটা পাবো, ইকুয়াল টু এন আর টি। আর এটাই হলো আমার বাস্তব গ্যাসের সমীকরণ। এটাই হলো আমার কি? এটাই হলো আমার বাস্তব গ্যাসের সমীকরণ। এটাকে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালসের নাম অনুসারে উনি এটা বলছে। তো বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালসের নাম অনুসারে এটাকে আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ভ্যান ডার ওয়ালস, ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এবং এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। এই সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এই সূত্র দিয়ে কিন্তু অনেক এমসিকিউ আসে, অনেক জায়গায় আমাদের কাজে লাগে, আমরা নেক্সট দিন সলভ করতে গেলে কিন্তু টের পাবো। ঠিক আছে, তাইলে আমার ভ্যান ডার ওয়ালস সমীকরণ বা বাস্তব গ্যাসের সমীকরণ বা কি, এই যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, এই জায়গাটায় আমার কি আছে? এই জায়গাটায় আমার ত্রুটি আছে। গেল আদর্শ আর বাস্তব গ্যাস নিয়ে কথাবার্তা, অনেক কিছু পড়ে ফেলছি। আপনাদের কত প্যারা লাগে না যে পার্টটা থিওরিটিক্যাল? দেখেন কত সুন্দর করে আদর্শ বাস্তব গ্যাসের পার্থক্য, সুন্দর মতো গ্রাফটা বুঝাইছি। তারপরে কি করছি? তারপরে গ্রাফ থেকে ব্যাখ্যা দিছি কি সুন্দর করে, আমাদের বইতে যে পার্টটা আছে। হ্যাঁ, পুরা দেখেন এক স্লাইডের মধ্যে ব্যাখ্যা শেষ করে ফেলছি। অ্যামাগা বক্র দেখলাম, আয়তন ত্রুটি দেখলাম, চাপ ত্রুটি দেখলাম, আদর্শ বাস্তব গ্যাসের সমীকরণ দেখলাম। দেখছেন কত সুন্দর করে আমরা পার্ট টু পার্ট শেষ করে ফেললাম। আরেকটা পার্ট আছে আপনাদের থিওরিটিক্যাল অধ্যায় আমাদের, যেটা বাকি এখন, অ্যাসিড ক্ষার মতবাদ। কি? অ্যাসিড ক্ষার মতবাদ। গত ক্লাসে আমরা কি করছি? ম্যাথমেটিক্যাল পার্ট শেষ করছি, আর আজকে আমরা কি শেষ করব? আজকে আমরা থিওরিটিক্যাল পার্ট শেষ করব। অ্যাসিড ক্ষার মতবাদ। এই অ্যাসিড ক্ষার মতবাদ, এখানে তিনটা মতবাদ আছে আমাদের। এই তিনজনের মতবাদটা আমাকে সুন্দর মতো পড়ে ফেলতে হবে, আমাদের সৃজনশীলে আসে। কি কি আছে মতবাদগুলো মনে আছে? মতবাদ তিনটা হইলো, এক নম্বর হইলো আমার কি? এক নম্বর হইলো আরহেনিয়াসের আয়নিক মতবাদ। আরহেনিয়াসের আয়নিক
মতবাদ। 2 নম্বর কি? 2 নম্বর হইল ব্রোনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ। ব্রোনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ। এবং 3 নম্বর লুইসের ইলেকট্রনীয় মতবাদ। লুইসের কি মতবাদ? ইলেকট্রনীয় মতবাদ। তাহলে আমার অ্যাসিড ক্ষারের 3টা মতবাদ আছে, এটা আমাকে সুন্দর মতো পড়তে হবে। 1 নম্বর হলো আরহেনিয়াসের কি মতবাদ? আয়নিক মতবাদ। 2 নম্বরটা হলো ব্রোনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ এবং 3 নম্বরটা হলো আমাদের কি? লুইসের ইলেকট্রনীয় মতবাদ। আপনারা এইভাবে করেই পড়বেন। হ্যাঁ, আরহেনিয়াসের মতবাদ, লুইসের মতবাদ এমনি না পড়ে আমি যেমন লিখছি এভাবে পড়লে কি হবে? আপনি যখনই আরহেনিয়াসের আয়নিক মতবাদ পড়বেন, আপনার মাথায় চলে আসবে ব্যাখ্যাটা আয়ন নিয়ে। আপনি যখনই ব্রোনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ মনে করবেন, আপনার মনে চলে আসবে ব্যাখ্যা প্রোটন নিয়ে। আপনি যখনই লুইসের ইলেকট্রনীয় মতবাদ পড়বেন, আপনার মাথায় চলে আসবে ব্যাখ্যা ইলেকট্রন নিয়ে। ঠিক আছে? এইভাবে করে পড়লে আপনার কিন্তু তখন আর ভোলার সুযোগ খুবই কম। চলেন 3টা মতবাদ একটু দেখি, খুবই সোজা মজার পড়া। আমাদের এই অধ্যায় একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি। আরহেনিয়াসের আয়নিক মতবাদ। আরহেনিয়াসের আয়নিক মতবাদ। আরহেনিয়াসের আয়নিক মতবাদ কি? বিজ্ঞানী আরহেনিয়াসের মতে অ্যাসিড কারা যেই ভদ্রলোকেরা জলীয় দ্রবণে বা পানির উপস্থিতিতে কি করে? যেই ভদ্রলোকেরা জলীয় দ্রবণে বা পানির উপস্থিতিতে H+ আয়ন দেয় তারা হইল আমার অ্যাসিড। H+ আয়ন যারা দেয় তারা কি? তারা হলো অ্যাসিড। আর যেই ভদ্রলোকেরা বেস বা ক্ষার কারা? যেই ভদ্রলোকেরা জলীয় দ্রবণে মাস্ট জলীয় দ্রবণ লাগবেই, জলীয় দ্রবণে বা পানির উপস্থিতিতে OH- আয়ন দেয় তারা কি? তারা হলো আমার বেস বা ক্ষার। তাহলে আরহেনিয়াসের মতবাদ অনুসারে যারা জলীয় দ্রবণে বা পানির উপস্থিতিতে H+ আয়ন দিবে তারা অ্যাসিড, আর যারা OH- আয়ন দিবে তারা কি? ক্ষার। ঠিক আছে? আচ্ছা, যেমন ধরেন HCl, এই ভদ্রলোক পানির উপস্থিতিতে কি করে? এই ভদ্রলোক পানির উপস্থিতিতে H+ আয়ন এবং কি দেয়? ক্লোরাইড আয়ন দেয়। আবার ধরেন H2SO4, পানির উপস্থিতিতে কি করে? জলীয় দ্রবণে সে 2H+ এবং SO4 সালফেট আয়ন, তাই না? জি। দেখেন এই দুই ভদ্রলোক পানির উপস্থিতিতে H+ আয়ন দিতেছে না? জি। তো যারা পানির উপস্থিতিতে H+ আয়ন দেয় তারা কি? অ্যাসিড। তাহলে এই ভদ্রলোকেরা হলো আমার কি? এই ভদ্রলোকেরা হলো আমার স্যার অ্যাসিড। সেম ভাবে ধরেন সোডিয়াম হাইড্রোক্সাইড, পানির উপস্থিতিতে কি করলো? জলীয় দ্রবণে সে সোডিয়াম আয়ন, সে কি করবে? সে সোডিয়াম আয়ন এবং কি হাইড্রোক্সাইড আয়ন দিবে। আবার ধরেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পানির উপস্থিতিতে কি করলো? 2OH- এবং কি? এবং ক্যালসিয়াম 2+। দেখেন এই দুই ভদ্রলোক পানির উপস্থিতিতে OH- আয়ন দিতেছে। যারা জলীয় দ্রবণে বা পানির উপস্থিতিতে OH- আয়ন দেয় তারা কি? তারা হইলো আমার বেস, ক্ষার। তাহলে আরহেনিয়াসের মতে যারা জলীয় দ্রবণে বা পানির উপস্থিতিতে, এটা মাস্ট, জলীয় দ্রবণ বা পানির উপস্থিতিতে H+ আয়ন দেয় তারা অ্যাসিড, আর যারা OH- আয়ন দেয় তারা কি স্যার? তারা হলো আমার ক্ষার। ঠিক আছে? ওকে, ডান। এবার আসেন ব্রোনস্টেড লাউরির মতবাদ। ব্রোনস্টেড লাউরির মতবাদ। ব্রোনস্টেড লাউরির
মতবাদ। আচ্ছা, বিজ্ঞানী ব্রুনস্টেড লাউরির মতে অ্যাসিড কারা? বিজ্ঞানী ব্রুনস্টেড লাউরির মতে তার মতবাদ অনুযায়ী অ্যাসিড হইল যারা প্রোটন দান করে, যারা প্রোটন দান করে, যারা প্রোটন দান করে। আর ক্ষার কারা? যারা যারা প্রোটন গ্রহণ করে, যারা প্রোটন কি করে? গ্রহণ করে। ব্রুনস্টেড লাউরির মতে দেখেন, আর্হেনিয়াস বলছে আমাকে জলীয় দ্রবণ থাকা লাগবে, সবসময় জলীয় দ্রবণ পানি উপস্থিত নাও থাকতে পারে, দেয়া পসিবল নাও হইতে পারে, সবসময় H প্লাস OH মাইনাস নাও থাকতে পারে। NH3 একটা ক্ষার, কিন্তু সেখানে তো কোনো OH নাই, তো যখন OH থাকবে না এমন ক্ষারের ক্ষেত্রে কি আমরা ব্যাখ্যা দিব? তো এই কারণে পরবর্তীতে কি আসলো? ব্রুনস্টেড লাউরির মতবাদ। উনি কি করছে? প্রোটন দিয়ে ব্যাখ্যা দিচ্ছে। উনি বলছে যারা প্রোটন দান করে, H প্লাস দান করে। দেখেন আমরা কিন্তু পড়ছি যে হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন যে আছে এই ভদ্রলোকের কাছে কি কোনো নিউট্রন নাই, ইলেকট্রন এবং কি আছে? প্রোটন আছে। ইলেকট্রন এবং কি আছে? প্রোটন আছে। হাইড্রোজেনের কাছে তাহলে এখানে ইলেকট্রন কয়টা আছে? একটা। প্রোটনও কয়টা আছে? একটা। তো যখন এর একটা ইলেকট্রন আমি বের করে ফেলবো তখন শুধুমাত্র এর কাছে কি আছে? প্রোটন আছে। এটা এই জন্য আমরা প্রোটনকে H প্লাস দিয়ে লিখছি, ঠিক আছে? H প্লাস দিয়ে লেখা হয়েছে। তাহলে যারা প্রোটন দান করে তারা অ্যাসিড, প্রোটন দাতারা অ্যাসিড, প্রোটন গ্রহীতারা ক্ষার। যেমন HCl যোগ NH3 বিক্রিয়া করে হবে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। একটু ভালো মতো লক্ষ্য করো, একটু ভালো মতো লক্ষ্য করো, ছিল HCl হয়ে গেল Cl মাইনাস, ছিল কি? ছিল HCl, ছিল HCl হয়ে গেল কি? হয়ে গেল Cl মাইনাস। তাহলে দেখেন তো H প্লাসটা কি হারাই গেছে না? এ প্রোটন দান করছে না? দেখেন তো এ কি করছে? এ H প্লাস কি দান করে দিছে না? এই কারণে এখন শুধুমাত্র Cl মাইনাস আছে। জি, যেহেতু প্রোটন দান করছে তার মানে এই ভদ্রলোক কি? এই ভদ্রলোক হলো আমার অ্যাসিড। যারা প্রোটন দান করে তারা অ্যাসিড। আবার দেখেন NH3 হয়ে গেছে NH4 প্লাস, NH3 ছিল হয়েছে আর একটা H প্লাস যোগ হয়ে গেছে না? কারণ এ কি করছে? এ প্রোটন গ্রহণ করছে। তো যারা প্রোটন গ্রহণ করে তারা কি স্যার? তারা হইল আমার বেস। তারা কি? আমার বেস। দেখেন HCl হয়েছে Cl মাইনাস, তাহলে প্রোটন দান করে দিছে। যারা প্রোটন দান করে সে অ্যাসিড, আর যে প্রোটন গ্রহণ করে সে কি? সে হলো ক্ষার। আবার আবার অ্যাসিড প্রোটন দান করার পর যেটাতে পরিণত হয় সেটাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলে, কনজুগেটেড বেস বা অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী মানে কি? কনজুগেটেড মানে হলো কাপল, অনুবন্ধী যুগল। হ্যাঁ, আমার অ্যাসিড প্রোটন দান করার পর অ্যাসিড প্রোটন দান করে যেটাতে পরিণত হয় তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলে। তাহলে HCl আর Cl মাইনাস এরা দুইজন মিলে একটা অনুবন্ধী অম্ল ক্ষার যুগল। এটা হলো আমার অ্যাসিড আর তার অনুবন্ধী ক্ষার হলো আমার Cl মাইনাস। তাহলে HCl এবং Cl মাইনাস এরা দুইজন হলো একটা কি? অনুবন্ধী অম্ল ক্ষার যুগল। হ্যাঁ, HCl অ্যাসিডের কনজুগেটেড বেসকে Cl মাইনাস, অ্যাসিড প্রোটন দান করার পর যেটাতে পরিণত হবে সেটা অনুবন্ধী ক্ষার। তাহলে আমাকে যদি বলে HCl এর অনুবন্ধী ক্ষার কোনটা, তাহলে আমি বুঝতে হবে HCl থেকে প্রোটন দান করে দিতে হবে, প্রোটন বাদ দিলে যেটা থাকে শুধু Cl মাইনাস, এটা হবে আমার HCl অনুবন্ধী ক্ষার। পরীক্ষা খুব আসে এটার অনুবন্ধী ক্ষার কোনটা, অনুবন্ধী অ্যাসিড কোনটা, খুব আসে। তাইলে আমার যদি অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বের করতে বলে তাহলে অ্যাসিড থেকে প্রোটন বাদ দিয়ে দিলে যা থাকবে সেটাই তার অনুবন্ধী ক্ষার। আবার দেখেন ক্ষার প্রোটন গ্রহণ করে যেটাতে পরিণত হয় তাকে ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড বলে। তাহলে এটা হবে কনজুগেটেড, ওই যে যুগল, এটা ক্ষার তাই হবে এর অনুবন্ধী অ্যাসিড, আর এটা অ্যাসিড তাই হবে এর অনুবন্ধী ক্ষার। তাহলে এটা হবে কনজুগেটেড কি? অ্যাসিড। ক্ষার প্রোটন গ্রহণ করার পর যেটাতে পরিণত হয় তাকে ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড বলে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি।
এবং সবসময় মনে রাখবা অনুবন্ধী হবে সবসময় উৎপাদের। অনুবন্ধী সবসময় উৎপাদের। অনুবন্ধী সবসময় কার ক্ষেত্রে হয়? অনুবন্ধী সবসময় উৎপাদের ক্ষেত্রে হবে। অনুবন্ধী সবসময় কার ক্ষেত্রে? উৎপাদের। ডান পাশে যেতে হবে তার কাছে। এই বিক্রিয়া যদি উল্টায় লিখতাম, আমি এইটাকে আগে ওইটাকে পরে লিখতাম, উল্টায় লিখলে তখন আমার হিসাবটা হইতো ডান পাশে যেতে তার ক্ষেত্রে। অলওয়েজ অনুবন্ধীর হিসাব হবে ডান পাশে। অলওয়েজ যে ডান পাশে থাকবে সে অনুবন্ধী হবে। হ্যাঁ, এই বিকটা উল্টায় লিখলে তখন আমার যে এখন যেটা আছে সিএল মাইনাস অনুবন্ধী খাট থাকবে না। বিকটা উল্টায় লিখলে ডানে যে থাকবে উৎপাদ যে সবসময় সে হবে অনুবন্ধী। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, ওকে, ডান। এবার আসেন উভয়ধর্মী যৌগ একটা, এখান থেকেই আমাদের এমসিকিউতে আসে। উভয়ধর্মী যৌগ, খেয়াল করো বাইকার্বনেট। খেয়াল করো তো, বাইকার্বনেট সে যদি প্রোটন দান করে দেয়, তার H প্লাসটাকে দান করে দেয়, তাহলে কি হবে? CO3 মাইনাস ছিল, আরেকটা প্রোটন দান করলে H চলে গেলে আরেকটা মাইনাস যোগ হবে, তাহলে CO3 2 মাইনাস। আবার আমার বাইকার্বনেট সে যদি প্রোটন গ্রহণ করে একটা H প্লাস যুক্ত হলে তখন H কয়টা হয়ে যায়? দুইটা, H2CO3, দুইটাই তো সম্ভব, তাই না? জি। দেখেন বাইকার্বনেট যখন প্রোটন দান করে, যে প্রোটন দান করে তাকে কি বলা হয়? যে প্রোটন দান করে তাকে বলা হয় অ্যাসিড। আবার যে প্রোটন গ্রহণ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্ষার। দেখেন আমার বাইকার্বনেট প্রোটন দানও করতে পারে, গ্রহণও করতে পারে, দুইটাই করতে পারে, সুতরাং সে একটাকে উভয়ধর্মী যৌগ। আবার ধরেন বাইসালফেট, দেখেন সালফেট, এই যদি দান করে দেয়, প্রোটন যদি দান করে দেয়, H প্লাস দান করে দিলে তখন সে হবে কি? সালফেট আয়ন, SO4 2 মাইনাস। আবার সে প্রোটন গ্রহণ করলে কি হবে? H2SO4 সালফিউরিক অ্যাসিড। দেখেন এই ভদ্রলোক প্রোটন দান করতে পারতেছে, তখন সে অ্যাসিড, আবার সে প্রোটন গ্রহণও করতে পারতেছে, তখন সে ক্ষার, তার মানে সে একটা উভয়ধর্মী যৌগ। হ্যাঁ, HS প্রোটন দান করে দিল, তখন কি হবে? সালফার। প্রোটন গ্রহণ করুক, তখন কি হবে? H2S হাইড্রোজেন সালফাইড। তার মানে এই ভদ্রলোক প্রোটন দান এবং গ্রহণ দুইটাই করতে পারতেছে। যখন দান করে, যে প্রোটন দান করে সে অ্যাসিড, আর যে প্রোটন গ্রহণ করে সে কি স্যার? ক্ষার। আশা করে বুঝাইতে পারছি। দেন আসেন আমাদের লাস্ট 3 নাম্বার মতবাদ, লুইসের মতবাদ। লুইসের ইলেকট্রনীয় মতবাদ, তাই না? লুইসের ইলেকট্রনীয় মতবাদ। বিজ্ঞানী লুইসের মতে যেই ভদ্রলোকেরা একটি মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে, যারা একটি মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে তারা হইল আমার অ্যাসিড, আর যারা একটি মুক্তজোড় মানে অর্থাৎ এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে তারা কি? অ্যাসিড। আর যারা এক জোড়া ইলেকট্রন দান করে, অর্থাৎ একটি মুক্তজোড় ইলেকট্রন দান করে, একটি মুক্তজোড় ইলেকট্রন, জোর মানে তো দুইটা, যেন একটি বলছি, দান করে, তারা কি? তারা হইল স্যার আমার ক্ষার। তাহলে লুইসের মতে যারা একটা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে তারা অ্যাসিড, আর যারা একটা মুক্তজোড় ইলেকট্রন দান করে সে কি? সে হলো ক্ষার। তাহলে অ্যাসিড এবং ক্ষার, আমার অ্যাসিড কি করতেছে? সে একটা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতেছে। কে গ্রহণ করবে? যার ঘাটতি আছে, যার টাকার অভাব আছে সে তো টাকা নেবে। দান কে নেবে? তোমার যদি টাকা থাকে, তোমার কোনো চাহিদা না থাকে, তোমাকে নিবা, কেউ দান করলে না। তাহলে দান কে করবে? যার বেশি আছে। তার মানে আমার ক্ষার কারা হবে? যার কাছে ইলেকট্রন বাড়তি আছে। লুইস ক্ষার কে হবে? যার কাছে ইলেকট্রন বাড়তি আছে। আর লুইস অ্যাসিড কি হবে? যার কাছে ইলেকট্রন ঘাটতি আছে। এটা কেন বললাম? এটা এমসিকিউর জন্য। আমাকে দেখতে হবে কার কাছে ইলেকট্রন ঘাটতি আছে সে গ্রহণ করবে, আর কার কাছে ইলেকট্রন বাড়তি আছে সে কি করবে? দান করবে। বা কি বলে, চার্জ যদি পজিটিভ হয় তার মানে ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে পজিটিভ চার্জ যুক্তরা কি হবে? লুইস অ্যাসিড। আর চার্জ যদি আমার বেশি থাকে, মাইনাস থাকে, তার মানে কি? তার কাছে ইলেকট্রন বেশি আছে, সে কি হবে? লুইস ক্ষার। ঠিক আছে, দেখে বুঝা শিখতে হবে। এমসিকিউর জন্য অনেক ভাবে আমাদের সুন্দর মতো মাথায় ট্রিক্স দিয়ে, হ্যাঁ, বুঝে বুঝে পড়তে হবে। সবকিছু হুবহু আসবে না।
অনেক কিছু আমাদের কমন সেন্স কাজে লাগাইতে হবে। ওকে, ডান। এবার আসেন BF3 আর NH3, আমরা লিখি NH3। আমার অ্যামোনিয়া নাইট্রোজেনের শেষে 5টা ইলেকট্রন থাকে, যার মধ্যে 3টা ইলেকট্রনের সাথে 3টা হাইড্রোজেন সমযোজী বন্ধনে যুক্ত হয়েছে এবং এবং আমার একটা মুক্ত ইলেকট্রন রয়ে গেছে। এর সাথে আমি BF3 বিক্রিয়া করাইলাম। বোরনের শেষে কয়টা ইলেকট্রন থাকে? বোরন 5, তার শেষে প্রথম শেলে 2টা, তারপর শেলে 3টা। তাহলে বোরনের শেষে 3টা ইলেকট্রন আছে, তার সাথে 3টা ফ্লোরিন যুক্ত হয়েছে, তার মানে তার শেষে কয়টা ইলেকট্রন আছে? 6টা। তাহলে কি তার ইলেকট্রন অষ্টক পূর্ণ হয়েছে? না, তার অষ্টক সংকোচন আছে, তার মানে তার ইলেকট্রন ঘাটতি আছে, তার ইলেকট্রন দরকার। তো তখন কি করে? তখন আমাদের এই অ্যামোনিয়া সাহেব তার একজোড়া একটা মুক্তজোড় ইলেকট্রন কি করে? BF3 কে কি করে? সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে দান করে। তাইলে যে একটা মুক্ত ইলেকট্রন দান করতেছে সে কি ক্ষার? তাইলে আমার অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া হইল আমার লুইস ক্ষার, আর যে গ্রহণ করতেছে সে কি হবে? সে লুইস অ্যাসিড। এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হইতে পারতো, AlCl3। দেখেন অ্যালুমিনিয়ামের সাথে 3টা ইলেকট্রন আছে, তার সাথে 3টা ক্লোরিন যুক্ত হয়েছে, 6টা ইলেকট্রন আছে, অষ্টক পূর্ণ হয়েছে না, তাহলে এর অষ্টক সংকোচন আছে, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা লুইস অ্যাসিড। ঠিক আছে, তাইলে আপনি দেখবেন কে একটা মুক্ত ইলেকট্রন দান করতেছে সে হবে লুইস ক্ষার, আর যে একটা মুক্ত ইলেকট্রন গ্রহণ করতেছে সে হবে আমার লুইস অ্যাসিড। এবং আমার কি করতেছে? এই যে একটা মুক্ত ইলেকট্রন সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে দান করতেছে, আর যে দান করে এবং যার দিকে দান করে তার দিকে অ্যারো চিহ্ন দিতে হয়। আমরা পর্যায়বৃত্ত ধর্ম ফার্স্ট অধ্যায় 3-এ কিন্তু এগুলা পড়ছি, আরো পড়বো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমার অ্যাসিড ক্ষার 3টা মতবাদ। মোটামুটি একদম পারফেক্ট স্লাইড সিলেক্ট করছে, দেখছেন? এই পরের স্লাইডটাই সৃজনশীল, পারফেক্ট স্লাইড সিলেক্ট করছে। এই হলো আমাদের এই অধ্যায় থিওরিটিক্যাল পার্ট গুলা। এছাড়াও কিছু টপিক আছে, নাইট্রোজেন ফিক্সেশন, তারপরে আপনাদের কি বলে, আচ্ছা এগুলো লাস্টে বলতেছি, আগে একটু সিকিউ দেখে নিন। একটু খেয়াল করেন, এই সিকিউটার দিকে তাকান, এই সৃজনশীলটার দিকে তাকান। দেখেন এখানে আমার কি দেওয়া আছে? ওই যে আমরা গ্রাফটা দেখছি একটু আগে আমরা যে গ্রাফটা দেখছি অ্যামাগা বক্র, তাই না? অ্যামাগা বক্র যে গ্রাফটা দেখলাম আদর্শ বাস্তব গ্যাসের, হ্যাঁ, এই অ্যামাগা বক্রের গ্রাফটা আমাকে দিছে। কি করছে? অ্যামাগা বক্রের গ্রাফটা দিছে। এবার দেখেন কি বলছে? এ গ্যাসের অবস্থার সমীকরণ প্রতিষ্ঠা করো। এ গ্যাসের অবস্থার সমীকরণ প্রতিষ্ঠা করো। এ গ্যাস কেনা কোন লোক? এ গ্যাস, এই হলো আমার এ গ্যাস। এ গ্যাস কি গ্যাস? এ গ্যাস হলো আমার আদর্শ গ্যাস। এ গ্যাস হলো আমার কি গ্যাস? এ গ্যাস হলো আমার আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস কি? আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? PV ইকুয়াল টু, আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? PV ইকুয়াল টু nRT। আমরা কি গত ক্লাসে এটা প্রমাণ করছি না? এটা কোন সূত্রটা? বয়েল, চার্লস এবং কি অ্যাভোগাড্রো, এই 3 জনের সমন্বয় সূত্র থেকে কি হয়? এই 3 জনের সমন্বয় সূত্র থেকে আমার প্রমাণ হয় না? জি। তাহলে আমার গত ক্লাসের ওই সূত্রটাই প্রমাণ করতে বলছে, PV ইকুয়াল টু nRT, এই সমীকরণটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, ক্লিয়ার দেখা যাইতেছে? সৃজনশীল জোস, পারফেক্ট। ওকে, এবার আসো, উদ্দীপকের বি ও সি গ্যাসের আদর্শ আচরণ না করার কারণ কি? দেখছেন, বি ও সি গ্যাস, এই যে বি গ্যাস, সি গ্যাস, এরা কি? এরা হলো রিয়েল গ্যাস। এরা কি গ্যাস? এরা হলো আমার রিয়েল গ্যাস, আদর্শ গ্যাস, সরি কি বলি, বাস্তব গ্যাস। দেখেন বিচ্যুতি ঘটছে, এই যে বি এবং সি এর বিচ্যুতি ঘটছে। হ্যাঁ, বি আর সি এর কি ঘটছে? বিচ্যুতি ঘটছে। সি এর ক্ষেত্রে কি হয়েছে? জেড ইজ গ্রেটার দেন 1, আর বি এর ক্ষেত্রে কি হয়েছে? জেড ইজ লেস দেন 1। এটা কি? এটা হলো আমার ধনাত্মক বিচ্যুতি। দেখছেন, সব পড়াইছি। আজকের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ এটাই যে আপনি এসে ক্লাস করার পর টের পাবেন, আপনি এখন সবই পারেন। ঋণাত্মক বিচ্যুতি। তাইলে এই যে বাস্তব গ্যাসগুলা, এই বি আর সি গ্যাস কেন এ গ্যাসের মতো আচরণ করে না? বি এবং সি গ্যাসের আচরণ না করার কারণ কি? মাত্র পড়ছি কয়টা কারণ? 2টা কারণ, একটা আয়তন ত্রুটি, আর একটা কি ত্রুটি? আর একটা হলো চাপ ত্রুটি। শেষ। কত সুন্দর একটা সৃজনশীল বোর্ড কোশ্চেন। হ্যাঁ, বোর্ড কোশ্চেন শেষ। আমরা মাত্রই পড়ছি না? পড়ছি। তাহলে আমরা পারি, আমরা এখন এটা পারি।
পরের সৃজনশীল আসেন। এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, খুব ভালো কথা। একটা না, দুইটা বিক্রিয়া দিছে। আচ্ছা, খুব ভালো কথা। উদ্দীপকের গ্যাস দ্বয় পরস্পর কত দূরে মিলিত হবে? কি কি আছে? এ গ্যাস এবং বি গ্যাস, দুটা গ্যাস দেওয়া আছে। বলছে এরা কত দূরত্বে দুজন মিলিত হবে। হ্যাঁ, এই গ্যাস দুটা কত দূরত্বে মিলিত হবে। এ আর বি এর কি নাম বলে দিছে? বলে নাই। কি বলছে? যে বিক্রিয়া দিয়ে আমাকে হিন্টস দিয়ে দিছে। বিক্রিয়া দিয়ে কি দিয়ে দিছে? বিক্রিয়া দিয়ে আমাকে হিন্টস দিয়ে দিছে। এ এবং বি গ্যাসে কি করছে? বিক্রিয়া দিয়ে আমাকে হিন্টস দিয়ে দিছে। তো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে বিক্রিয়া হয়েছে। ক্যালসিয়াম ক্লোরাইড গেছে, এখান থেকে হাইড্রোজেন অক্সিজেনে গেছে। তাহলে এখানে কি গ্যাস? এখানে অ্যামোনিয়া গ্যাস। অ্যালকোহল পিসিএল5 এর সাথে বিক্রিয়া করাইছিলাম। হ্যাঁ, জৈব যুগে করাইছিলাম, অর্গানিকে। অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি। অ্যালকোহল থেকে কি? অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি, মনে আছে? এই যে CH3 CH2OH, এ যখন কি করবে? PCl5 এর সাথে বিক্রিয়া করবে, তখন কি হয়? CH3 CH2Cl, একটা ক্লোরিন নিয়ে চলে গেল, এই পার্টটা একটা ক্লোরিন নিল, আর কি থাকলো? POCl3, এবং কি উৎপন্ন হয়? HCl। দেখেন, জৈব যুগে পড়াইছি অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি, আবার উল্টাটাও পড়াইছি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুতি। আমার অ্যালকাইল হ্যালাইডের সাথে এই CH3, রাইট? দেখছেন, জৈব যৌগ আমরা যে পড়ছি একদম ভাজা ভাজা করে পড়ছি। আমাদের ইনশাল্লাহ যেভাবেই আসুক না কেন, আমরা এখন সব পারি। দেখেন, CH3 CH2Cl এর সাথে কি অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি KOH যুক্ত করি, কোনটা? অ্যাকুয়াস। তাহলে কি পাবো? অ্যালকোহল পাবো না? শেখাইছি না দুইটাই পারস্পরিক রূপান্তর শেখাইছি। তাহলে এখানে আমার বি গ্যাসটা কোনটা? আমার বি গ্যাসটা হলো স্যার HCl। তাহলে এখানে আমার এ গ্যাস কোনটা? আমার এ গ্যাস হলো আমার NH3, এবং আমার বি গ্যাস কোনটা? আমার বি গ্যাসটা হলো আমার HCl। বি গ্যাস কোনটা স্যার? আমার বি গ্যাসটা হলো HCl। এখন বলছে উদ্দীপকের গ্যাস দ্বয় পরস্পর কত দূরত্বে মিলিত হবে। আমি ধরলাম টি সময়ে এ গ্যাস থেকে অতিক্রম করে x সেন্টিমিটার দূরত্ব। টি সময়ে এ গ্যাস থেকে কতটুকু দূরত্ব অতিক্রম করে? x সেন্টিমিটার। তাহলে আমার এই দিক থেকে কত হবে? এ থেকে যদি x হয়, তাহলে আমার এই দিক থেকে কতটুকু হবে? টোটাল 70 মাইনাস x হবে। তাহলে আমার টোটালটা কত? টোটালটা হলো আমার 70 সেন্টিমিটার। আমি ধরলাম টি সময়ে, কি ধরলাম টি সময়ে এ থেকে x সেন্টিমিটার দূরত্বে যায়। তাহলে আমার বি থেকে কতটুকু আসবে? তাহলে 70 থেকে x বাদ দিলে বাকি যতটুকু থাকে ওইটুকু কি সময়? জি, চলেন করি। গ, ধরি টি সময়ে এ গ্যাস হতে x সেন্টিমিটার দূরে যায়। তাহলে আমার বি গ্যাস থেকে কত হবে? টি সময়ে বি গ্যাস হতে টোটাল 70 হলে 70 মাইনাস x সেন্টিমিটার দূরে যাবে, তাই না? যে আমরা গ্রামে ব্যাপন সূত্র জানি, আর এ বাই আর বি ইকুয়াল টু রুট ওভার এম বি বাই এম এ। এখান থেকে আর কি হার মানে কি? দূরত্ব বাই সময়। তাহলে এ গ্যাসের ক্ষেত্রে দূরত্ব x, সময় t। বি গ্যাসের ক্ষেত্রে দূরত্ব 70 মাইনাস x, সময় হলো t, ইকুয়াল টু আমার বি গ্যাসকে HCl এর আণবিক ভর কত? 36.5, আর এ গ্যাসকে অ্যামোনিয়া, তাহলে 14 3 কত? 17। তাহলে এখান থেকে আমার কি থাকতেছে? এখানে থাকতেছে x বাই টি ইন্টু টি বাই, একটু কাটাকাটি হবে, আচ্ছা করি, 70 মাইনাস এক্স বাই কত? হর। আচ্ছা, তাহলে টি টি কাটাকাটি, আর এখানে মান কত সে একটু দেখি। মান আসতেছে কত আমাদের? 36.5 ডিভাইডেড বাই 17, 1.46। তাহলে আমার কি দাঁড়াইলো? x ডিভাইডেড বাই 70 মাইনাস x ইকুয়াল টু 1.46। সুতরাং x ইকুয়াল টু কি হবে? 70 ইন্টু 1.46 কত? 70 ইন্টু 1.46 কত?
102.2 মাইনাস 1.46x। তাইলে আমার এক্স গুলাকে যদি এক্স সাইডে নেই, এক্স প্লাস 1.46x ইকুয়াল টু 102.2, সুতরাং 2.46x ইকুয়াল টু 102.2, সুতরাং x ইকুয়াল টু কত আসে? 102.2 ভাগ 2.46। তাহলে আসতেছে আমার x ইকুয়াল টু 41.54 সেন্টিমিটার। তাহলে আমার এ গ্যাস হতে কত দূরত্বে মিলিত হবে স্যার? আমার এ গ্যাস হতে আমার কত 41.54 সেন্টিমিটার দূরত্বে মিলিত হবে। আর তাহলে বি গ্যাস থেকে কত দূরত্বে মিলিত হবে? এ গ্যাস থেকে 41.54, আর বি গ্যাস থেকে তাহলে 70 মাইনাস 41.54 যা থাকবে সেটা। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? ডান গেলাম। ঘতে কি বলছে? ঘতে বলছে উদ্দীপকের গ্যাস দ্বয়কে কোন মতবাদ অনুসারে অম্ল ক্ষারক হিসেবে ব্যাখ্যা করা যায় বিশ্লেষণ করো। উদ্দীপকে কোন কোন গ্যাস আছে? উদ্দীপকে আমার গ্যাস আছে হইল NH3 আর কে, আর হলো HCl, তাই না? জি, এই দুইটা গ্যাস আমার উদ্দীপকে আছে। খেয়াল করেন, প্রথমে আসি আমি আরহেনিয়াস। আরহেনিয়াস বলছে জলীয় দ্রবণে যে H+ দান করে সে অ্যাসিড। তাহলে HCl জলীয় দ্রবণে কি করতেছে? সে H+ দান করে, তাই না? তার মানে এটা কি? তাহলে এটা হলো আমার অ্যাসিড। বাট NH3 ক্ষেত্রে কি ব্যাখ্যা করা যাবে আরহেনিয়াস দিয়ে? না। এবার আসেন ব্রোনস্টেড লাউরি মতবাদ। NH3 আর HCl এর মধ্যে দেখেন, আমরা মাত্র দেখছি অ্যামোনিয়া NH3 NH4 প্লাস হয়, তার মানে সে প্রোটন গ্রহণ করতেছে। তার মানে যে প্রোটন গ্রহণ করে সে কি? ক্ষার। HCl পরবর্তীতে Cl মাইনাস হয়, তার মানে সে প্রোটন দান করতেছে, আর যে প্রোটন দান করে সে কি? অ্যাসিড। তাহলে ব্রোনস্টেড লাউরিতে আমি দুইটা ব্যাখ্যা করতে পারতেছি। এবার আসেন লুইস মতবাদ অনুযায়ী কি দেখেন তো, NH3 কি করতেছে? আমার NH3 সে কি করতেছে? সে আমি যদি BF3 এর সাথে বিক্রিয়া দেই, তখন সে কি করে? NH3 নাইট্রোজেনের যে মুক্তজোড় ইলেকট্রন আছে সেটা BF3 কে সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্যে দান করে, আর যে দান করে সে কে? ক্ষার, তাই না? জি। তাহলে দেখেন, আমি কিন্তু আরহেনিয়াস, ব্রোনস্টেড লাউরি এবং লুইস মতবাদ দিয়ে, আরহেনিয়াস দিয়ে আমি এবং ব্রোনস্টেড লাউরি দিয়ে আমি HCl ব্যাখ্যা করতে পারতেছি, এবং ব্রোনস্টেড লাউরি আর লুইস দিয়ে আমি NH3 ব্যাখ্যা করতে পারতেছি, তাই না? জি স্যার। তাহলে এই হলো আমার অ্যান্সার, ঠিক আছে? এই হলো আমার অ্যান্সার। আশা করি বুঝাইতে পারছি। এরপরে সৃজনশীলে যাই। ওকে, পরের সৃজনশীলে কি আছে? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 11 গ্রাম, আরে মশা রে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 11 গ্রাম বি গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। গত ক্লাসে আমি দুইটা লাইন খুব ভালো মতো উল্লেখ করছিলাম। সব অঙ্কে আর এর মান কত নিব? 0.0821 লিটার ATM পার মোল পার কেলভিন। আর এখানে আমার অবশ্যই আয়তনটাকে কিসে নিতে হবে? কিসে? লিটার ATM এককে নিতেছি না, তাহলে আয়তনটা অবশ্যই লিটারে, এবং আমার চাপটা অবশ্যই ATM এ, এবং আমার ভরটা কেজি গ্রামেই থাকবে, সমস্যা নেই, ভরটা গ্রামে। আর বলছিলাম শুধুমাত্র আরএমএস ও গতিশক্তি এই দুইটার ক্ষেত্রে আর এর মান কত নিতে বলছিলাম? আমি বলছিলাম এই দুইটার ক্ষেত্রে আমরা আর এর মান নিব 8.314 জুল পার মোল পার কেলভিন এসআই এককে, এবং এসআই এককে নিলে অবশ্যই আমার আয়তনটা কিসে নিতে হবে? হয়তো আয়তনটা মিটার কিউবে নিতে হবে, অবশ্যই আমার চাপটা কিসে নিতে হবে? চাপটা অবশ্যই আমাকে প্যাসকেলে নিতে হবে, এবং তখন অবশ্যই আমার ভরের এসআই একক কি? কেজি না, ভরটাকে অবশ্যই কেজিতে নিতে হবে, মাস্ট। তাহলে এখানে আমার কি বের করতে বলছে? গতিশক্তি কোন গ্যাসের? বি গ্যাসকে, বি গ্যাসটি চুনা পাথরের বিয়োজনের সৃষ্টি। চুনা পাথরকে বিয়োজিত করলে
ক্যালসিয়াম অক্সাইড এবং কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড। তাহলে কোন গ্যাসের কথা বলছে? কার্বন ডাই অক্সাইড গ্যাসের কথা বলছে। তাইলে আমার গ নাম্বার, উই নো, গতিশক্তির সূত্র কি গত ক্লাসে লিখে দিছিলাম, ইকে ইকুয়াল টু 3/2 nRT। 3/2, দেখেন কত গ্রাম বলছে? 11 গ্রাম। তাহলে বস্তুর ভর দেওয়া আছে 11, আর কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত আমরা জানি 44। তাহলে বস্তুর ভর বাই আণবিক ভর মানেই তো এন। আমরা ছোটবেলা থেকে পড়তেছি না, এন ইকুয়াল টু W/m, মোল সংখ্যা ইকুয়াল টু বস্তুর ভর বাই আণবিক ভর জি। আর এর মান বলছে এই সূত্রে অবশ্যই আর এর মান 8.314। টেম্পারেচার কত আছে? বলছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত? 300 কেলভিন, মাস্ট কেলভিনে। এখন আসেন এই যে ভুলটা হবে কোথায়? এখানে আপনি 44 গ্রাম লিখবেন, এখানে কত লিখবেন? 44 গ্রাম লিখবেন, কিন্তু ভর কোনোভাবেই গ্রামে নেওয়া যাবে না। ভরকে আমার কিসে নিতে হবে? ভরকে আমার অবশ্যই কেজিতে নিতে হবে। তাইলে আমার এখানে কি করতে হবে? এখানে অবশ্যই আমাকে এই মানটাকে, এই ভরটাকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই এই যে এই জায়গাটায় যে ইয়েটা আছে মানটা, এটাকে অবশ্যই আমার ভরটাকে কিসে নিতে হবে? কেজিতে নিতে হবে। আমরা এই জায়গায় গ্রামে নিতে পারবো না, একে আমার 1000 দিয়ে ভাগ করে হিসাব করতে হবে। ঠিক আছে, এই জায়গাটার জন্য অঙ্কটা নিছি। ঠিক আছে, আশা করি বুঝছেন। এবার আসেন বিচ্যুতির কারণ, বিসিডি, ধনাত্মক বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতি, অর্থাৎ বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হয়েছে? ওই যে দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ, আয়তন ত্রুটি, চাপ ত্রুটি। পড়ানো শেষ, পড়ানো অলরেডি শেষ, কমপ্লিট, তাই না? জি। দুইটা পাত্র আছে, একদিকে আবার কালো কালি আসছে কেন? পাত্র 1, পাত্র 2। আচ্ছা, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার আয়তনের পাত্রে এ ও গ্যাস বি গ্যাস দ্বয় মিশ্রিত করলে মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। গত ক্লাসে ডাল্টনের আংশিক চাপ সূত্র পড়াইছিলাম, বলছিলাম ওইখান থেকে দুই রকম প্রশ্ন আসতে পারে। আমার পাত্রগুলাকে নল দ্বারা যুক্ত থাকতে পারে, অথবা পাত্রগুলাকে কি করতে পারে? পাত্রে গ্যাসগুলোকে নতুন পাত্রে মিশ্রিত করতে পারে। এখানে দুইটা পাত্র আছে এ এবং বি, এই দুইটা পাত্রের গ্যাসটা কি করছে? 2 লিটার আয়তনের আরেকটা পাত্রে মিশ্রিত করছে, নতুন পাত্রে মিশ্রিত করছে। কোন পাত্রে? নতুন পাত্রে। আমি বলছিলাম এখান থেকে দুই টাইপের ম্যাথ, একটা হলো নল দ্বারা যুক্ত, একটা হলো নতুন পাত্রে মিশ্রিত। একে নতুন পাত্রে মিশ্রিত করছে জি। নতুন পাত্রে মিশ্রিত করলে তার সূত্র কি? গত ক্লাসে কি শিখাইছিলাম? যে মোট চাপ P ইকুয়াল টু P1V1 P2V2, দুইটা গ্যাস আছে, তিনটা থাকলে প্লাস P3V3 ডিভাইডেড বাই মোট আয়তন কি হবে? এই দুইজনকে নিয়ে নতুন একটা পাত্রে রাখছে, তাহলে এখন এই নতুন পাত্রের আয়তন আর মোট আয়তন জি। তাহলে আমার এখানে হবে ভি কত? ভি নিউ, তাই না? নতুন পাত্রের আয়তনটা হবে। তার মানে আমার P1 কত দেওয়া আছে? P1 দেওয়া আছে হলো 576 মিলিমিটার, চাপ দেওয়া আছে 576 মিলিমিটার। V1 কত দেওয়া আছে? 600 ml, তাই না? V1 কত দেওয়া আছে? V1 দেওয়া আছে 600 ml। আচ্ছা, 30 ডিগ্রি তাপমাত্রা ও 2 লিটার আয়তনের পাত্রে এ ও বি গ্যাস মিশ্রিত মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। আচ্ছা, এখানে এখানে আবার একটু ঘুরাই দিছে। এখানে এই পাত্রের আমার P1V1 থাকলেও এই পাত্রে কিন্তু আমার P2V2 নাই, তাই না? তাহলে এখন আমাকে হিসাবটা কি করতে হবে? এখন আমাকে এটা ভরে করতে হবে। তাহলে হিসাবটা কিসে করতে হবে? হিসাবটা আমাকে ভরে করতে হবে। চলেন, ওকে, আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু কি? ডব্লিউ ইকুয়াল টু বস্তুর ভর, তাই না? কই গেল? বস্তুর ভর, এম ডি ইকুয়াল টু এম বাই ভি আর ডি ইকুয়াল টু। আচ্ছা, চলেন শুরু করি। আমরা গত ক্লাসে একটা সূত্র দেখছিলাম, আণবিক ভর এম ইকুয়াল টু কি? ডব্লিউ আর টি বাই পি ভি, তাই না? ডব্লিউ আর টি বাই কি? ডব্লিউ আর টি বাই পি ভি। তাইলে ডব্লিউ কত আছে? ডব্লিউ আছে 0.745, তাই না? 0.745, আর কত? 0.0821, সব অঙ্কে এই মান। তাপমাত্রা কত? তাপমাত্রা আছে আমার কত? তাপমাত্রা বলছে 30 ডিগ্রি সেলসিয়াস, 303 কেলভিন। আর পি কত বলছে? পি বলছে 576 মিলিমিটার। যেহেতু এখানে লিটার এটিএম এ নিচ্ছে, অবশ্যই আমাকে এটিএম এ নিতে হবে, 760 দ্বারা ভাগ।
আর আমার কি আয়তন 600 ml, তাহলে কে লিটার নিতে গেলে কি করতে হবে 1000 দিয়ে ভাগ। এখান থেকে আমি একটা কি পাবো, এখান থেকে আমি একটা এম পাবো। আবার আমি জানি রো ইকুয়াল টু কি, রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম ইকুয়াল টু কি হবে ডিভি। এখানে পোষার ক্রিটিক্যাল একটু ঘুরাই দিছে, এসটিপি তে ঘনত্ব বলে দিছে, তো ঘনত্ব ডি ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম ইকুয়াল টু কি ডিভি। আচ্ছা স্যার ডি বলা আছে 1.75, কোনো সমস্যা নাই, ঘনত্ব বলা আছে, আয়তন আমি কই পাবো আবার। দেখেন এসটিপি তে যে কোনো গ্যাসের আয়তন কত 22.4 লিটার, এই জায়গায় খেলাটা খেলছে, তাহলে আয়তন কত 22 কত হবে 22.4। তাহলে দুইজনেরই আপনি ভর জানেন, দুইজনেরই কি জানেন, দুইজনেরই ভর জানেন। তো দুইজনের যদি ভর জানেন, এখান থেকে আপনি সুন্দর মতো মোল সংখ্যা বের করে দেখেন, আপনি এ গ্যাসেরও আণবিক ভর জানেন, বি গ্যাসের আণবিক ভর জানেন, কত সুন্দর মতো। এখান থেকে আপনি আংশিক চাপ বের করে প্রত্যেকে মোট চাপ বের করতে পারবেন না। মোল ভগ্নাংশ একটু মোট চাপ শিখাইছি না, শিখাইছি। আমি বলছিলাম দুই রকম ম্যাথ আসতে পারে, একটা হলো কি দিয়ে, একটা হলো আমার মোল ভগ্নাংশ দিয়ে অর্থাৎ ভর দেওয়া থাকবে, আরেকটা আসতে পারে চাপ আয়তন দিয়ে। তাহলে এই প্রশ্ন কিন্তু একটু কি করছে, ঘুরাইছে জাস্ট। পরে কি বলছে, গ্যাস দুটো কত দূরত্বে মিলিত হবে, করাইছি মাত্র, পারেন, কোনো সমস্যা নাই। ডান ডান ডান। আচ্ছা, তারপরে প্রশ্ন আসেন, উদ্দীপকের স্থিরপক খোলা অবস্থায়, যে এর আগেরটা ছিল নতুন পাত্রে মিশ্রিত করছে, আর এখানে কি হয়েছে, এখানে আমার এই যে দুইটা আলাদা আলাদা পাত্রকে কি করছে, একসাথে নল দ্বারা যুক্ত করছে। দেখেন এই দুইটা পাত্র নল দ্বারা কি আছে, যুক্ত আছে। তাহলে বলছে উদ্দীপকের স্থিরপক খোলা অবস্থায় করানো লাগবে মোট চাপ পি ইকুয়াল টু কি, ডাল্টন আংশিক চাপ সূত্র, পি ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই কি, এখানে যেহেতু নল দ্বারা যুক্ত, তাহলে এই দুইটা পাত্রের আয়তনের যোগফলটা হবে মোট আয়তন। এই দুইটা পাত্রের আয়তন যোগ করলেই মোট আয়তনটা পাবো, তাই না জি। তাহলে এখান থেকে আমাকে প্রশ্নে P1 আছে, V1 আছে, P2 আছে, V2 আছে, হ্যাঁ। আর এই 1.2 আর 2 দুইটা যোগ করে দিলে আমি কি পাবো, এই দুইটা যোগ করে দিলে আমি মোট আয়তন পাবো। তাহলে P1 আছে 2, V1 আছে 1.2 যোগ P1 গেল, V1 গেল, 1.5 আর 2, 1.5 আর কত 2 ডিভাইডেড বাই মোট আয়তন কত হবে, এই দুইটার পাত্রের আয়তনের যোগফল। এখান থেকে চাপ কত আসতেছে দেখি, 2 ইন্টু 1.2 যোগ 1.5 ইন্টু 2 ডিভাইডেড বাই 1.2 প্লাস 2 আসতেছে 1.6875 ATM। আমাকে যদি প্রশ্নে আমাকে বলতো এই জিনিসটা খালি উল্লেখ না থাকতো, যদি বলতো উদ্দীপকের স্থিরপক খোলা অবস্থায় এই মিশ্রণটার মোট চাপ কত, অ্যান্সার এখানে শেষ। আমি বলছিলাম গে লুসাকের সূত্র, গত ক্লাসে বলছিলাম গে লুসাকের সূত্র কি করবে, গ বা ঘতে, কি সমস্যা, দুষ্টমি কেন গ বা ঘতে কি করবে, লেজ দিয়ে আসবে। দেখেন গত ক্লাসে আমি এই কথাটা এমনি লাইনটা লিখে দিছিলাম, লেজ দিয়ে আসবে। তো দেখেন আমার যদি এখানে নতুন একটা তাপমাত্রা না বলতো, আমার অ্যান্সার এখানেই শেষ। খেয়াল রাখবেন প্রশ্নে আবার নতুন একটা তাপমাত্রা অ্যাড করছে কিনা। এখন দেখেন আমি যে ম্যাথটা করছি সেটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি। তাহলে আমার যে ম্যাথটা আমি করছি সেখানে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, সেখানে আমার চাপ কত বেরোইলো 1.6875। এখন আমাকে প্রশ্নে নতুন আরেকটা তাপমাত্রা বলছে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেইখানে আমাকে মোট চাপ বের করতে বলছে। তাহলে 25 ডিগ্রি মানে কত, 298 কেলভিন, 40 ডিগ্রি মানে কত, 313 কেলভিন। তাইলে আমরা জানি উইনো গে-লুসাকের সূত্র কি বলছিল, গে-লুসাকের সূত্র আমাকে বলে P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2। এখান থেকে আমি কি P2 বের করতে পারবো না, P1 T2 ডিভাইডেড বাই T1, জাস্ট মান বসাই দিব। এখান থেকে নতুন আমি আরেকটা কি পাবো, এখান থেকে আমি আরেকটা চাপ পাবো, এটাই হবে আমার অ্যান্সার। প্রশ্ন যদি আমাকে নতুন তাপমাত্রা না বলতো, এরকম 2-3টা পাত্র দিয়ে যে মিশ্রণের মোট চাপ কত, অ্যান্সার প্রথম স্টেপেই শেষ। আর যদি দেখেন আমাকে প্রশ্ন উদ্দীপক একটা তাপমাত্রা আছে, নিচে আরেকটা তাপমাত্রার কথা বলছে, তখন আমাকে নিচে আবার যে গে-লুসাকের সূত্র দিয়ে কিন্তু এটা করে দিয়ে আসতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ঘতে কি বলছে, উদ্দীপকের গ্যাস দ্বয়ের ব্যাপন হারের তুলনা করো। এই যে দুইটা গ্যাস আছে,
এই দুইটা গ্যাসের কি তুলনা করতে বলছে? ব্যাপন হারের তুলনা করতে বলছে। কোনটার ব্যাপন হার বেশি? তা আমরা ব্যাপন হারের সূত্র জানি না? কি জানি? আমরা জানি RA বাই R1 বাই R2 √ M2 বাই M1 পড়ছি না? পড়ছি। দেখেন আমাকে RA বাই RB, দেখেন তো আমাকে A আর B গ্যাসের নাম বলে দিছে না? বলে দিছে। A গ্যাসকে মিথেন, B গ্যাসকে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত? কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর হলো 44, আর মিথেন আণবিক ভর কত? CH4, 12 আর 4 কত? 16। তাহলে এখান থেকে আমার কি আসে? RA বাই RB ইকুয়াল টু √40/16 কত আসে? √40 ডিভাইডেড বাই 16 কত আসতেছে? আসতেছে হলো 1.65 বা 1.66 ধরা যায়। তাহলে আমার RA ইকুয়াল টু 1.66 RB। তাহলে R এর সমান হইতে গেলে RB এর কত গুণ লাগবে? 1.66। কে বড়? হ্যাঁ, RA ইকুয়াল টু 1.66 RB। এর সমান হইতে এর এত গুণ হওয়া লাগতেছে। সবসময় মনে রাখবেন, এই মানটা যদি 1 এর বড় হয় তাহলে বাম সাইড বড়, RA ইজ গ্রেটার দ্যান RB। আর এটা যদি 1 এর ছোট হয় তখন উল্টা হইতো। তার মানে A গ্যাসের ব্যাপন হার B গ্যাসের থেকে বেশি। কত সোজা অঙ্ক, 4 মার্ক। চমকই, তাই না? মুহূর্তের মধ্যে 4 মার্ক পাওয়া সম্ভব। আর আমরা এখন সব পারি। এখানে 1 নং পাত্র, 2 নং পাত্র, 3 নং পাত্র, 3টা পাত্র আছে। এই 3টা পাত্রকে কি করছে? এই দুইটা পাত্রের গ্যাস নতুন পাত্রে মিশ্রিত করছে। এই যে 1 যোগ 2, হ্যাঁ, কত লিটার? 3 লিটার, তাই না? জি। তো বলছে 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে? তো নতুন পাত্রে মিশ্রিত, আগেরটা ছিল নল দ্বারা যুক্ত, আর এখন কি করছে? নতুন পাত্রে মিশ্রিত। ওই একই, ওই আমরা জানি কি হবে? P ইকুয়াল টু কি হবে? P1 V1 প্লাস P2 V2 বাই, এবার কি হবে আমার? এখানে কি হবে? আয়তনটা, নতুন পাত্রের আয়তনটা, এই 3 লিটার, এই ভি নিউ হবে কয় লিটার? এটা হবে আমার 3 লিটারটা হবে ভি নিউ। আগেরটার ক্ষেত্রে দুইজনের নল দ্বারা যুক্ত করা ছিল, তাই এই দুইটার আয়তন যোগ করে দিলেই মোট আয়তন পাইছি। আর এবার কিন্তু এই দুইজনের নিয়ে নতুন পাত্রে মিশাইছে, তাই নতুন পাত্রের আয়তন হবে মোট আয়তন। এই জায়গাটাই বোঝার বিষয়। আর এই যে আমার কি আছে? P1 V1, হ্যাঁ, P1 V1 আছে, তারপরে P2 V2 আছে, তাই না? P2 V2 আছে। তাহলে জাস্ট খালি মান বসাবেন, শেষ। জাস্ট খালি কি করবেন? মান বসাবেন। আর এখানে কি নতুন কোনো তাপমাত্রা উল্লেখ করছে? না। আগেরটার মতো কি নতুন একটা তাপমাত্রা আনছে? না। এখানে তাহলে আমার এখানে নতুন তাপমাত্রা আনা নাই, তার মানে অ্যান্সার আমার জাস্ট এইটা মান বসালেই শেষ। উদ্দীপকের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি? এই যে দুইটা গ্যাস, এই দুইটা গ্যাসের মধ্যে কোনটার ব্যাপন হার বেশি? দেখেন, আগের অঙ্কটায় আমাকে মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড বলে দিছিল, তো সুতরাং আমি তাদের আণবিক ভর জানি, সোজা করতে পারছি। আর এখানে কি আমি এ গ্যাস এবং বি গ্যাসকে জানি? না। তো এখানে আমাকে আগে কি করতে হবে? এখানে জাস্ট আমার একটা স্টেপ বেশি। এই যে M ইকুয়াল টু WRT বাই PV, এই জায়গাটায় M ইকুয়াল টু WRT বাই PV, এই সূত্র দিয়ে আমাকে M1 এবং M2 এই দুইটাকে বের করতে হবে। দেন তো আমরা সূত্র জানি যে R1 বাই R2 ইকুয়াল টু কি? √M2 বাই M1। শেষ। এই হলো আমার খেলা, আর কিচ্ছু না। দেখেন W বলা আছে 0.40, আর আপনি জানেন 0.021। টি টেম্পারেচার বলা আছে, টেম্পারেচার কি বলছে? এখানে টেম্পারেচার হয়তো তুলতে ভুলে গেছি, ধরে নাও 30°C, ধরে নাও প্রশ্ন বলে দিবে। আর না বললে আপনি STP বা STP ধরে নেবেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, তারপরে কি? পি জানেন, ভি জানেন, প্রশ্ন দেওয়া আছে না? এই যে PV দেওয়া আছে না? দেওয়া আছে। এই যে P1 V1 দেওয়া আছে না? আছে। তাহলে সিম্পলি 4 নম্বরটা আমরা করতে পারবো, তাই না? জি। এখন তো আপনারা সব পারেন, এখন তো আমার এগুলা নিয়ে কথা বললেও জাস্ট একবার আপনাকে দেখাই দিতেছি যে আমরা সব পারি, দেখাই দিতেছি আমরা সব কি, দেখাই দিতেছি আমরা সব পারি। তাহলে এই হলো মোটামুটি আমাদের এই অধ্যায়। আমরা গত ক্লাসে যত সূত্র আছে, ম্যাথমেটিক্যাল পার্ট আছে, পড়ছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ে যত থিওরিটিক্যাল পার্ট আছে পড়ছি। দেন আমরা এই ম্যাথমেটিক্যাল এবং থিওরিটিক্যাল পার্ট থেকে কি কি টাইপের ম্যাথ আছে সেগুলো আমরা দেখলাম। আর আপনার বাসার কাজ কি? আপনার বাসার কাজ হবে অধ্যায় শুরুতে একটা টপিক আছে, যে বায়ুমণ্ডল নিয়ে, হ্যাঁ, 2-3 পেজ লেখা আছে। ওইটাখান থেকে MCQ আসে। MCQর জন্য এই বায়ুমণ্ডলের এটা পড়বেন, ওই 2-3 পাতা রিডিং করবেন। 2 নাম্বার কাজ আপনার, এখানে পানির বিশুদ্ধতার মানদণ্ড আছে, হ্যাঁ,
কিছু মানদণ্ড আছে, ওই মানদণ্ডের মধ্যে কি কি আছে দেখবেন, পানির খরতা, হ্যাঁ পানির খরতা, তারপরে কি ডিও, বিওডি, সিওডি, টিডিএস, পিএইচ, এরকম কিছু জিনিস আছে। সুন্দর মতো এগুলো একটু পড়বেন, হ্যাঁ সিলেবাসে থাক না থাক আমরা যতটুকু একটু আমি যা বলতেছি এগুলো পড়বেন, কাজে দিবে। দেন আপনি কি করবেন, নাইট্রোজেন ফিক্সেশন ওই চক্রটা একটু চোখ গোলাবেন, একটু রিডিং পড়বেন। তারপরে এই যে গ্রিন হাউস ইফেক্ট, হ্যাঁ গ্রিন হাউস ইফেক্ট কোনটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, এই যে এখান থেকে এমসিকিউ গুলো আসবে, ঠিক আছে, অ্যাসিড বৃষ্টি, গ্রিন হাউস ইফেক্ট এইগুলো একটু পড়বেন, হ্যাঁ অ্যাসিড বৃষ্টি, গ্রিন হাউস ইফেক্ট এইগুলো একটু সুন্দর মতো পড়বেন, সুন্দর মতো রিডিং পড়বেন, হ্যাঁ কোনটার বিশুদ্ধতার কত মান কত, কোনটা গ্রহণযোগ্য একটু পড়বেন, ঠিক আছে একটু পড়বেন। আর এই হলো মোটামুটি আপনার নিজের পড়া। আর আপনাদের কি বলে লেকচার কত আজকের লেকচার 2। আচ্ছা, আর আপনাদের যে হ্যান্ডনোটের কথা বলছি, হ্যান্ডনোটের মধ্যে ওই যে লিঙ্কটা যে দিচ্ছি এখানে গুণগত রসায়ন দেওয়া আছে পুরো অধ্যায় এ টু জেড হ্যান্ডনোট। আজকে কিন্তু আমি আপনাদের পরিবেশ রসায়ন দিয়ে দিছি, বলছে না যে অধ্যায় শেষ হবে সুন্দর মতো হ্যান্ডনোট গুলো পেয়ে যাবেন। আপনাদের সুন্দর মতো আমি কি করছি, ওই হ্যান্ডনোটটা কিন্তু আপনাদের দিয়ে দিছি। আপনার লিঙ্কটা থেকে একদম সুন্দর মতো ড্রাইভে ঢুকবেন, দেখবেন আপনাদের লিঙ্কটা সুন্দর মতো দেওয়া আছে, ঠিক আছে, দেখবেন লিঙ্কটা সুন্দর মতো আপনাদের দেওয়া আছে। এই যে আপনারা যাবেন, গেলেই এই যে হ্যান্ডনোট এইচএসসি, আহা আচ্ছা এটা আপলোড দিয়েই আপনার কাজটা করি, একসাথে দুই কাজ হইতে থাক। আপনাদের পিডিএফটা আপলোড দিয়ে দিই। লেকচার 2 আজকে, তাই না, 10:54, এটাই তো 10টা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন এই যে আপনাদের কই গেল, এই যে ড্রাইভ যে লিঙ্কটা দিচ্ছি এখানে লেখা আছে হ্যান্ডনোট এইচএসসি, ঢুকবেন, হ্যাঁ এই দেখেন পরিবেশ রসায়ন আজকে আপলোড করে দিচ্ছি, কত সুন্দর করে আপনাদের একদম গোছানো। দেখেন এই অধ্যায়ের কোন কোন টপিক আছে, এই অধ্যায়ে আমার আমার লেকচার দেখেন, দেখেন আমি যা যা পড়াইছি, হ্যাঁ আমার স্টুডেন্টের একদম দেখেন সুন্দর মতো নোট করা আছে। হ্যাঁ আপনারা যারা পুরা অধ্যায়টা পড়বেন, এই যে আমার পড়ানো যে শেষ হইলো, আপনারা এখন কি করবেন, আমার এই ক্লাসটা করবেন, এই অধ্যায় যে 2টা লেকচার দিছি লেকচার ক্লাসটা করবেন, এবং অবশ্যই অবশ্যই এই যে পিডিএফটা এমনি এমনি দিতেছি না, একদম একটা বইয়ের মতো, পুরো এর একটা বই, হ্যাঁ এই যে আমি যে আপনার 8টা অধ্যায় পড়াবো, 8টা অধ্যায়ের এই যে 8টা যে পিডিএফ দিব, এখানে আমার A to Z আছে, হ্যাঁ আপনাদের তো এখন ওয়ান শট, এই প্রমাণ টমান তো সবকিছু বলা হয় না, কিন্তু এইখানে আপনার কিন্তু মনে হবে যে আপনি মাত্র ফার্স্ট ইয়ারে পড়তেছেন, ডিটেলসে সব বলা আছে, সব এই নোটে করা আছে। আমার লেকচার পুরাটা একদম স্টুডেন্টদের দিয়ে কিন্তু নোট করানো, আপনারা দেখেন এখানে সব পাবেন। এই যে বিভিন্ন একক আরের মান, এই প্রমাণটা লাগবেই, বিভিন্ন একক আরের মান প্রমাণ লাগবেই, করাইছি সুন্দর মতো, এই যে এখানে করানো আছে, পিডিএফ আছে, দেখবেন। দেখেন আপনার কি লাগবে, ম্যাথমেটিক্যাল প্রবলেম, হ্যাঁ টপিক ওয়াইজ ম্যাথমেটিক্যাল প্রবলেম, এই দেখেন আপনার কি কি লাগবে সব আছে, দেখেন দেখেন আপনি শুধু চোখ বুলান। 50 পেজে আমাদের টোটাল, এই দেখেন আমি গতকাল যা যা পড়াইছি আপনাদের, নতুন পাত্রে মিশ্রিত করলে, পাইপ দ্বারা যুক্ত করলে কোন কোন টাইপের ম্যাথ আসতে পারে, আংশিক চাপ, সূত্র প্রমাণ, A to Z একদম। এটা কিন্তু ফুল আমার নিজের অফলাইনের লেকচার, আমার অফলাইন ব্যাচে যে আমি এই পড়াই, আমার অফলাইন ব্যাচের আমার লেকচারটা স্টুডেন্ট নোট করছে, পুরো বই সে নোট করছে। এবং দেখেন একদম এই দেখেন এই ডালটন থেকে কোন কোন ধরনের ম্যাথ আসতে পারে, দেখেন এক একটা টাইপের, এই দেখেন এই 5 স্টার দেওয়া আছে, কোন ম্যাথটা বেশি আসছে, কোনটা আসবেই বলছি আমি, সব আছে। অর্থাৎ এই পিডিএফটা আপনার জন্য কিন্তু মারাত্মক একটা সাপোর্ট। হ্যাঁ এই দেখেন এই যে অঙ্কগুলো আমরা মাত্র করে করে আসছি না, এই দেখেন এগুলো সব এখানে করা আছে, সব করাইছি। তাইলে আপনারা কিন্তু আমি খুব ভালো একটা কি দিতেছি, কন্টেন্ট দিয়ে দিতেছি আপনার হাতে। সুতরাং 24 পেজ আরো আছে, যে লোড খাইতেছেন এটা মনে একটা সমস্যা করতেছে, সব আছে, সব আছে, হ্যাঁ সব আছে এখানে, দেখছেন সব আছে। এটা যে যখন আমি এটা তো অফলাইন ব্যাচে না, ওটা ডেট আছে, স্টুডেন্টরা যখন ক্লাস নিচ্ছে ডেটটা দেওয়া আছে। এটা অনেক যখন এফটি তে ছিলাম তখন ছিল, হ্যাঁ তো এফটি তে এই নোটটা বানায় দিছিলাম ওদের, ওইটারও পিডিএফ করে ফেলছে। আমি এই শিটটা দিছিলাম যে তোমরা এটা প্র্যাকটিস করবা,
15, 11, 23, 2023 সালের। হ্যাঁ, এখন তো 25 সাল চলে, তাই না? 25 সাল চলে, এটা হলো 23-এর নোট, 23-এ আমার ক্লাস নোট, ঠিক আছে? তো সুন্দর মতো এই নোটটা আপনার জন্য একটা মারাত্মক অ্যাসেট, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত। যেমনে বলতেছি পড়েন, কিভাবে পড়াইতেছি, কি দিতেছি, সব চিন্তা আমার। আপনাকে 200-তে 200 পাওয়ানোর জন্য যা করা লাগবে আমি তো আছি, টেনশন করেন কেন? ঠিক আছে? আল্লাহ হাফিজ।